অন্ধকার ঘরের এক কোণে চুলগুলো এলোমেলো করে মাথা নিচু অবস্থায় বসে আছে কায়নাত। তাকে ঘিরেই দূরে দাঁড়িয়ে আছে তার বাবা, মা, দাদি, ফুপু আর মসজিদের ইমাম সাহেব। ঘরের সব জিনিসপত্রগুলো এলোমেলো করে রাখা। টেবিলের বইগুলোর মধ্যে কিছু বইয়ের পৃষ্ঠা ছেঁড়া অবস্থায় মেঝেতে পড়ে আছে। বিছানার চাদরটাও দুমড়ে বছরে নিচে ফেলে রাখা হয়েছে। এখন মূলত সকাল 10টা বাজে, কিন্তু বাহিরে বৃষ্টি হওয়ায় ঘরটা একদম অন্ধকারাচ্ছন্ন দেখাচ্ছে। থেমে থেমে কিছুক্ষণ পরপর আলোর ঝলকানি দিয়ে বিজলি চমকাচ্ছে বারবার। শীতকাল হলেও এখন এই সিজনে বৃষ্টি দেখে কেউ একটু অবাক হচ্ছে না। আসলে সেদিকে কারো কোনো ভ্রুক্ষেপে নেই, কারণ তাদের আদরের একমাত্র মেয়ে আজ একটু অন্যরকম আচরণ করছে সেই সকাল থেকেই। কেন, কি কারণে, কেউ কিছুই বলতে পারছে না। গতকাল রাতেই তো সবার সাথে টেবিলে বসে দুষ্টুমি করতে করতে মায়ের হাতে ভাত খেয়েছে। আদর করে মা মাঝে মাঝেই ভাত খাইয়ে দেয় তাকে। তবে গতকাল রাতে কায়নাত হাতে মেহেদি পড়েছিল বলেই মায়ের হাতে ভাত খেয়েছে। কিন্তু এক রাতেই কি এমন হলো যে ও এমন পাগলের মতো করছে? সকালে যখন ফাহমিদা চৌধুরী কায়নাতকে ঘুম থেকে ডাকতে গেল, তখন সে দেখল কায়নাত বিছানাতে নেই। ভাবল হয়তো ওয়াশরুমে গিয়েছে। ঘর অন্ধকার হওয়ায় তিনি পর্দা না সরিয়ে আলো জ্বালিয়ে বিছানা গোছাতে গেলেন। তিনি যেই না আলো জ্বালালেন, আর তখনই দেখতে পেলেন টেবিলের এক পাশে কায়নাত মাথা নিচু করে বসে আছে। তারপর তিনি কাছে যেতেই দেখতে পেলেন কায়নাত কোথা থেকে যেন একটা নোংরা রক্তাক্ত গরুর মাথা সেটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এটা দেখেই ফাহমিদা চৌধুরী দূরে সরে চিৎকার দিল, তৌসিফের বাবা! এটা বলে ডাকতে শুরু করলো। এইদিকে সবাই ফাহমিদা চৌধুরীর চিৎকার শুনে দৌড়ে এলো আর দেখে যে কায়নাতের পুরো মুখ রক্তাক্ত, আর সমস্ত ঘরেই একটা বাজে ইঁদুর পচা গন্ধ। দাদি তো গন্ধে প্রায় বমি করে দেয়। এদিকে দাদা তারপর বলল, আল্লাহ, সর্বনাশ! আমার নাতনির উপরে তো মনে হয় খাটাস জিনের নজর পড়েছে। কিভাবে এমন হলো? জলদি মসজিদের হুজুরকে ডেকে আনো, খারাপ কিছু ঘটার আগেই, জলদি করো। এ অবস্থায় আশরাফ চৌধুরী কায়নাতের বাবা কিছুই বুঝে উঠতে পারছিলেন না। প্রথমে তো কেউই নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না এটা কিভাবে সম্ভব। একটা মানুষ এইরকম কিভাবে করে? সুস্থ সবল, শুধু শুধু কেন মেয়েটা এরকম আচরণ করবে? কায়নাতের বাবা নিজের জায়গাতেই বেশ কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে দেখছিলেন এগুলো। আসলে তিনি ঠিক মিলাতে পারছিলেন না। মনে যেন হচ্ছিল কায়নাতের চেহারার অন্য কেউ হয়তো এই অদ্ভুত কর্মকাণ্ডগুলো ঘটাচ্ছে। এইদিকে দাদির ডাকে আশরাফ সাহেব যেন সংজ্ঞা ফিরে পেল। কিরে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? হ্যাঁ, হুজুরকে ডেকে নিয়ে আয়। দেখছিস না ও কেমন করছে? পিচাস ওর ঘাড়ে ভর করে আছে, যা জলদি ডেকে নিয়ে আয়। এরপর আশরাফ সাহেব মনে করলো এটাই হয়তো ঠিক হবে, কারণ স্বাভাবিক সুস্থ কোনো মানুষের দ্বারা এই ধরনের কাজ একদমই অসম্ভব। তাই তিনিও এই রকম ধারণাটাই করলেন যে হয়তো ওর উপর জিনের আঁচড় পড়েছে। তা না হলে মেয়ের এমনটা তো করার কথা নয়। তিনি তার মায়ের কথা মতো হুজুরকে খবর দিলেন। এদিকে কায়নাতের দাদি বিড়বিড় করেই যাচ্ছে, ওর গায়ে খারাপ বাতাস লেগেছে। হুজুর এসে ঝেড়ে দিলেই হয়তো ঠিক হয়ে যাবে, জলদি হুজুরকে খবর দাও। কায়নাতের সুন্দর মিষ্টি চেহারাটা দেখা যাচ্ছে না, কারণ ও ঘরের আলো জ্বালাতেই দিচ্ছে না। আলো জ্বালিয়ে দিলেই কর্কশ কণ্ঠে চেঁচিয়ে উঠছে। আর এত মানুষের উপস্থিতি কায়নাতের একদম পছন্দ হচ্ছে না। প্রথমে হুজুরকে দেখে তো ও একেবারে ক্ষেপেই গেল। তারপর ওর বাবা বললেন, ইমাম সাহেব, দেখলেন তো মেয়ে আমার কেমন করছে? কি হয়েছে ওর? ও এরকম কেন করছে? গতকাল রাতেও তো ভালো ছিল। ইমাম সাহেব মুখটা একটু গম্ভীর করে বললেন, লক্ষণ ভালো মনে হচ্ছে না। এটা বলেই হুজুর চোখ বন্ধ করে বিড়বিড় করে সূরা তিলাওয়াত করতে লাগলেন। এতেই কায়নাত কেমন যেন ছটফট করতে লাগলো। এমন করছে যেন ওর শরীরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ও ঝেড়ে ঝেড়ে আগুন নেভানোর চেষ্টা করছে। কায়নাতের লম্বা চুলগুলো সব সামনে এসে রয়েছে। এদিকে ওর মা চিৎকার করে কান্না করছে। ওর কাছে যেতে চাইলে দাদি তার হাতটা শক্ত করে ধরে বলল, বউ, কোথায় যাচ্ছ তুমি? তোমার মেয়ে আর এখন মেয়ে নেই।
আস্ত একটা শয়তানের পরিণত হয়েছে। নরপিচাস ওর ঘাড়ে বসে আছে। ওর কাছে গেলেই তোমার গলা টিপে ধরবে। ওরে জিনে ধরেছে, জিনে। তাই যদি চাও মেয়ে ভালোই ভালোই ফিরে আসুক, তো মেয়ের কাছে যেও না, আর কান্না থামাও। এভাবে কাঁদলে তোমার মেয়েরই ক্ষতি হবে, আর সঙ্গে তোমারও। এখন থামো, মুখ বন্ধ করে পিছনে গিয়ে দাঁড়িয়ে থাকো। গ্রামে এইরকম কত দেখলাম। দেখবা হুজুর দোয়া দরুদ পরে ফু দিলেই ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি কত করে বলি মেয়েকে এত আল্লাহ দিও না। কে শোনে কার কথা? এখন বোঝো ঠেলা। ও যখন তখন লম্বা চুলগুলো খুলে ছাদে দাঁড়ায়। কত করে বললাম চুল খুলে বাইরে যাস না, ভালো হবে না। তখন আমাকে নিয়ে হাসাহাসি করত। আমি জানতাম এরকমই হবে। চুলের আগা দিয়ে জিন ঢুকেছে শরীরে, আর এখন ভালোই ভালোই বের হলেই হয়। অনেক সময় বদজিনগুলো শরীর ছাড়তেই চায় না। আল্লাহ, আপনি রক্ষা করার মালিক, আমাদের রক্ষা করুন। এই বিপদ থেকে সহি সালামতে হেফাজত করুন। মা, তুমি এগুলো কি বলছো? কায়নাত আমার আদরের মেয়ে, ওর কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো? হ্যাঁ। তখনই বাবা বলল, মা, এগুলো তোর আগে চিন্তা করার দরকার ছিল। রশি এত ঢিলা দিয়ে রেখেছিস যে এখন হাতের নাগালের বাইরে চলে গিয়েছে। আল্লাহ আল্লাহ কর, ঠিক হলেও হতে পারে। এই কথাটা বলল দাদি। এদিকে হুজুর এখনো আওয়াজ করে আয়াতুল কুরসি পড়া শুরু করলেন। এতে কায়নাত জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। তখনই ওভাবেই বসা অবস্থায় পিছনের দেয়ালে কিভাবে যেন মাকড়সার মতো বাইতে শুরু করলো উপর দিকে, পিঠ দেয়ালের দিকে, আর মুখ সামনের দিকে রেখেই হাত পা পিছনে ঘুরিয়ে দেয়ালের অর্ধেক চড়ে বসল। দেখে মনে হচ্ছে একটা দানব মাকড়সা দেয়ালে বসে আছে। এটা দেখেই দাদি ফুফু চিৎকার করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া শুরু করলো। কায়নাতের মা মুখে কাপড় দিয়ে কান্না শুরু করলো। বাবা ঘাবড়ে গেলেন। হুজুরের আয়াতুল কুরসি পড়া শেষ হলে সে সূরায়ে নাজ পড়া শুরু করলেন এবং তা অনবরত তিলাওয়াত করেই যাচ্ছেন। কায়নাত ওভাবেই দেয়ালে বসেই চিৎকার করছে। খুব বিশ্রীভাবে হুজুরকে তুই তুকারি করে কর্কশ কণ্ঠে বলছে, হুজুরের বাচ্চা, থাম বলছি, আমি বলছি থাম। ঘরে তোর বউ নাই, সুতরাং এখানে এত বাড়িস না। এই মেয়েকেই আমার মনে ধরেছে, অনেক পছন্দ হইছে। কি সুন্দর ওর শরীর, আহ কি সুন্দর ওর শরীরের গঠন। কতবার ওকে নগ্ন অবস্থায় আমি গোসল করতে দেখেছি। কি সুন্দর ওর শরীরের গন্ধ। নাক দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলছে, ওর শরীরে আমি অবস্থান করে আরাম বোধ করি। এখন থেকে এটাই আমার বাসস্থান। আমি এখানেই খামু, ঘুমামু। তুই যা এখান থেকে, তুই বাড়ি যা, না হলে তোর খবর আছে কিন্তু। কি এই হাবিজাবি পরা বন্ধ করবি না, তাই তো? এখন কি আমি এই মেয়ের শরীরের সমস্ত জামা কাপড় খুলে তোদের সামনে এর 12টা বাজাবো? এখন বিড়বিড় করা বন্ধ কর। থাম থাম বলতাছি। হুজুর সূরা পড়া বন্ধ করে বলছেন সে, তুই কে? কেন এসেছিস এখানে? এই মেয়ের শরীরে ঢুকেছিস কেন? আর আমার কি করবি তুই? হ্যাঁ, তোকে একবার হাতে পাই, তারপর দেখ বোতলে ভরে তোকে এমন শিক্ষা দেব যে জীবনে আর কারো উপর ভর করতে পারবি না। কায়নাত মাথা ঝুলিয়ে ঝুলিয়ে হলুদ নোংরা দাঁত বের করে বলতে লাগলো বিশ্রীভাবে হেসে, তুই দেখবি, দাঁড়া, তোকে আমি দেখাবো। এটা বলে কায়নাত তার জামার উপরের অংশটা খানিকটা টেনে ছিঁড়ে ফেলল। এতে ওর শরীরের উপরের অংশ কিছুটা দেখা যাচ্ছে। এতে বাবা আর হুজুর সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ফেললেন। তারপর কায়নাত তার দুহাত দিয়ে মুখের উপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দাঁত বের করে রেখেছে। এত সুন্দর একটা মেয়ের এরূপ জঘন্য চেহারা দেখে যে কেউ আশ্চর্য হবে। পিছন থেকে বাবা হুজুরকে বলছে, হুজুর আপনি কি করছেন? হ্যাঁ, আমি এখানে আমার মেয়ের যেন কিছু না হয় সেই জন্য আপনাকে ডেকে এনেছি, আর আপনি কিনা ওর সাথে তর্কে জড়িয়ে পড়েছেন। দেখতেই তো পারছেন আমার বাচ্চা মেয়েটার কি অবস্থা করেছে। এই শয়তানকে আমার মেয়ের কাছ থেকে বিদায় করুন। আমার অনেক ভয় হচ্ছে, শয়তানটা না আমার মেয়েকেই আবার মেরে ফেলে। হুজুর ইশারা করে বাবাকে বলল, আচ্ছা। তারপর আবার সূরা পড়া শুরু করলেন, আর ওইদিকে কায়নাত কানে হাত দিয়ে জোরে জোরে চিৎকার করা শুরু করলো। কি ভয়ঙ্কর সেই আওয়াজ! দাদি ফুফু একজন আরেকজনকে শক্ত করে ধরে রেখেছে। দেয়াল থেকে কায়নাত লাফ দিয়ে নিচে পড়ে দাঁড়িয়ে গেল। তারপর নিজের হাত নিজেই কামড়ে ধরল। মুহূর্তেই হাত থেকে রক্ত বের হওয়া শুরু করেছে।
হুজুর তার জুব্বার পকেট থেকে একটা বোতল বের করলেন। তারপর সেই বোতল খুলে হাতে কিছুটা পানি ঢেলে দোয়া পরে কায়নাতের গায়ে ছিটিয়ে দিল। এতে কায়নাত সাথে সাথেই ফ্লোরে পড়ে গেল, মনে হচ্ছে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। ওর মা দৌড়ে ধরতে আসছিল, কিন্তু দাদি তাকে আবারও বাধা দিয়ে বলল, করো কি বৌমা, ওকে ধরলেই ও তোমার ঘাড় মটকে দিবে। আগে হুজুর দেখে শিওর হোক ও কি এখনো জিনমুক্ত নাকি না, তা না হলে পরে তোমাকে নিয়েই আবার আমাদের দৌড়দৌড়ি করতে হবে। কোথায় আসলাম সিলেট ঘুরবো বলে, আর এখন জিন ভূতের ভয়ই বাসায় টেকা যাচ্ছে না। আল্লাহ গো, আপনি সহায় হন। মা তোমরা একটু থামবে, দেখতেই তো পারছো মেয়েটার কি অবস্থা, এর মধ্যে তোমরা ঝগড়া শুরু করে দিলে। বাবা কথাটি বলল, সবাই চুপ হয়ে গেল। হুজুর বললেন, ওনাকে মেঝে থেকে তুলে বিছানায় শুইয়ে দিন, এখন ওনার শরীর অনেক দুর্বল, জ্ঞান ফিরলে কিছু খেতে দিবেন, আর ওনার চুলটা তেল দিয়ে ভালোভাবে বেঁধে দিবেন। আমি তেল পরা দিয়ে যাব। ওনাকে কোনো রকম প্রশ্ন করবেন না, হ্যাঁ, কোনো রকম বিরক্তও করবেন না, কোনো জায়গায় একাও যেতে দিবেন না, সব সময় সঙ্গে কেউ না কেউ থাকবেন অবশ্যই। কোনো রকম সমস্যা হলে আমি আগামীকাল আবার আসবো ইনশাআল্লাহ, ওনার দিকে খেয়াল রাখবেন। আর হ্যাঁ, ভালো কথা, আমি পানি পরাও দিয়ে যাব, এটা কিন্তু সব সময় ওনার কাছাকাছি রাখবেন। 3 বেলা খাওয়াবেন, আর যদি পাগলামি করে তাহলে 3 কুল পরে ওনার শরীরে পানির ছিটা দিয়ে আমাকে খবর দিবেন। আমি তাহলে এখন আসি, হ্যাঁ, পরে আবার আসবো ইনশাআল্লাহ। কিন্তু হুজুর, আমার মেয়ের কি হয়েছে? ও তো অনেক লক্ষ্মী একটা মেয়ে, তাহলে ওর সাথে কেন এমনটা হলো? আমি কিছুতেই এগুলো মানতে পারছি না। বাবা বলল কথাগুলো। বলছি, চলুন এই ঘর থেকে বের হয়ে আলোচনা করছি আমরা। তারপর হুজুর আর বাবা কায়নাতের ঘর থেকে বের হয়ে ড্রয়িং রুমে বসল। তারপর হুজুর বাবাকে তেল আর পানি পরা দিলেন। এই তেলটা দিয়ে ওনার চুলটা বেঁধে দিয়েন, ভুল হয় না যেন। তখনই বাবা বলল, কিন্তু হুজুর, আমার একটা প্রশ্ন, আর সেটা হচ্ছে জিন। এই জিন আমার মেয়েকে পেল কি করে? মানে কিভাবে ওর উপর ভর করলো? আমার মাথায় কিছুই ঢুকছে না। দয়া করে চিন্তিত হবেন না, দেখতেই তো পেলেন আমাকেও হুমকি দিয়েছে, আমার স্ত্রীকে নাকি সে দেখে নেবে। জি, বুঝতে পেরেছি, আমার সহজ সরল মেয়েটা। এটা বলেই বাবার চোখ টলটল করছে। মেয়েটা না জেনে না বুঝে কি করেছে আল্লাহই ভালো জানেন, আর ওরাও হয়তো খেপেছে। হ্যাঁ, দেখুন, মানুষ যেমন আল্লাহর সৃষ্টি, জিনও তেমন আল্লাহর সৃষ্টি। শুধু শুধু ওদের ভয় পাবেন না, একমাত্র আল্লাহকে ভয় পাবেন। ইতিহাসে আছে, প্রথমে জিন মানুষকে দেখলে ভয়ে পালাতো, কিন্তু যখন থেকে ওরা অনুধাবন করলো যে মানুষ ওদের ভয় পায়, তখন থেকেই ওরা মানুষকে পেয়ে বসলো। মানুষের উপর ওদের আধিপত্য অর্জন করার জন্য ভয় দেখাতে লাগলো। আপনি একদম ঘাবড়াবেন না, আল্লাহ যেমন বিপদ দেন তেমনি সমাধানও দেন। মাঝরাতে আমাদের মসজিদে অনেক ভালো জিনেরা নামাজ পড়তে আসে, আমরা কখনোই তাদের ইবাদত বন্দেগীতে বাধা দেই না, তারাও আমাদের বিরক্ত করে না। তবে আজ রাতে আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করব। তারা হয়তো কিছু জানতে পারে, কিছু সহযোগিতা করতেও পারে। তবে আমার যতটুকু মনে হচ্ছে আপনার মেয়ে হয়তো ওদের আসা যাওয়ার পথে বাধা দিয়েছিল, তাই ওরা খেপেছে। আচ্ছা যাই হোক, মেয়ের দিকে নজর রাখবেন, আমি এখন আসি। এটা বলে হুজুর বিদায় নিয়ে চলে গেলেন। তারপর বাবা এসে তেলের শিশিটা মায়ের হাতে দিয়ে বললেন, মেয়ের চুলটা তেল দিয়ে ভালোভাবে বেঁধে দাও। মায়ের চোখ দিয়ে পানি পড়ছে। কায়নাত নিজের হাতে যেখানে কামড় দিয়েছিল সেই জায়গাটা একটা ক্ষত সৃষ্টি হয়েছে। মা ক্ষতটা পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিলেন। বাবা কায়নাতের পাশে এসে বসলেন। কায়নাত নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছে, যেন কিছুক্ষণ আগে এখানে কিছুই হয়নি। ওকে এখন কতটা নিষ্পাপ দেখাচ্ছে, কিন্তু ওর মধ্যে কিছুক্ষণ আগেও একটা শয়তানের বসবাস ছিল। ওর হাতটা উঁচু করলেন বাবা, দেখলেন গতকাল রাতে হাতে পরা মেহেদিতে খুব সুন্দর লাল রং হয়েছে ওর হাতে। তার চোখ গড়িয়েও পানি পড়ছে। কেউ দেখার আগেই তিনি তা তাড়াতাড়ি করে মুছে ফেললেন। এদিকে কায়নাতের দাদি আর ফুপু পা টিপে টিপে কায়নাতের ঘরে প্রবেশ করলেন। ধীরে ধীরে বাবার পাশে এসে দাঁড়ালেন। তার হাতের মোবাইলটা বাবার হাতে গুজে দিয়ে ফিসফিসিয়ে বললেন, গ্রামের মসজিদের হুজুর, কথা বলো, উনি অনেক বড় মাপের হুজুর, কায়নাতকে দেখবি একদম ঠিক করে দিবে, নে কথা বল। মা তোমরা কি শুরু করলে? হ্যাঁ,
এইভাবে করলে তো আমার মেয়ে সুস্থ হয়ে বাইরে বের হয়েও কাউকে মুখ দেখাতে পারবে না। তোমরা দেখছি এখন পুরো এলাকাতে খবর জানিয়ে দিচ্ছ। কি যে বলিস না বাবা, মেয়ে বড় হয়েছে, সেজন্যই তো বলছি বিয়ে দিতে হবে না। সুস্থ কি করতে হবে না, নাকি এভাবেই ঘাড়ে ভূত বসিয়ে রাখবি? তোকে কত করে বললাম মেয়ে ইন্টার পাস করেছে, এখন বিয়ে দিয়ে দে, ভালো পাত্র আছে। না, সেটা শুনলো না, বলে নাকি মেয়েকে আরও পড়াবে। এখন নেই, দেখি এই জিন্নি ধরা মেয়েকে তুই কোথায় পড়াস আর কার কাছে বিয়ে দেস। দাদি পাশ ফিরে ফুপুকে ধীরে ধীরে বলছেন, ভালো করেছিস রোকেয়া, আমাদের শিউলিকে সঙ্গে আনিসনি। ও এলে তো ঘুমতো এই ঘরেই কায়নাতের সাথে। আল্লাহ, তাহলে তো তোর মেয়েকেও হয়তো জেনে ধরতো, তখন ওর বিয়েও আমরা দিতে পারতাম না। ফুপু চোখ বড় বড় করে নিজের ওড়না দিয়ে মুখ চেপে ধরেছেন। তারপর বললেন, আসলেই আম্মা, ও তো আসতেই চেয়েছিল, কি মনে করে যেন ওকে আনেনি। ভালোই হয়েছে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। কিন্তু এখন কায়নাদের কি হবে? তোমরা এখন থামবে? আমার মেয়ে আজ অসুস্থ, আর তোমরা বিয়ে টিয়ে নিয়ে পড়ে আছো, কি বুঝলাম না। বিয়ে ছাড়া কি মেয়েদের জীবনে আর কোনো মূল্য নেই? হ্যাঁ, কোথায় তোমরা আমাকে উপায় বলে দিবে, সান্ত্বনা দিবে, তা না, বিয়ে নিয়ে পড়ে আছো। যাও, তোমরা ওইদিকে গিয়ে বসে বিয়ের আলাপ করো। আরে তোকে তো উপায় বলছি, গ্রামের হুজুরের সাথে কথা বল, দেখবি উনি ঝাড়ফুঁক দিয়ে সব ঠিক করে দিবেন। এইখানের হুজুর এসব পারবে না, দেখিস না ভয়ে পালিয়ে গেছে। এইদিকে কায়নাত তখনও ঘুমাচ্ছে। মা তার শাশুড়ির কথা শুনে মাথা নিচু করে রেখেছেন। বাবা সেখান থেকে উঠে নিজের ঘরে চলে গেলেন। দাদি আর ফুপু ব্যাঙের মতো মুখ ভেঙচি কেটে ঘর থেকে বের হয়ে গেলেন। মা কায়নাতের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, তারপর তিলটা নিয়ে মাথায় দিতেই যাবে। আর কায়নাতের বাবা এসে বলছেন, তৌসিফের মা, অজু করে নিয়েছো তো? জি, আমার অজু আছে। আচ্ছা, তাহলে 3 কুল পরে ফু দিয়ে তারপর তেলটা দিয়ে দাও, আর ওর চুলটা শক্ত করে বেঁধে দাও, যেন খুলতে না পারে। জি আচ্ছা। তারপর মা সূরা পরে কায়নাতের মাথায় ভালোভাবে তেল দিয়ে একটা বেনি গেঁথে দিলেন। এখন ওকে একটু সুস্থ স্বাভাবিক লাগছে। ঠিক তখনই কায়নাত একটু নড়ে উঠল। মা একটু ভয়ও পাচ্ছে, আবার মায়াও হচ্ছে। শত হোক, ও তো ওর মায়ের কলিজার টুকরা, তাই না? কায়নাত ধীরে ধীরে চোখ খুলছে। পাশে ওর মাকে এভাবে বসে থাকতে দেখে বলতে লাগলো, মা, তুমি এইখানে বসে আছো কেন? আর তোমার চোখে পানি কেন? কিছু না মা, তোমার শরীর এখন কেমন? একটু স্যুপ খাবে? আমার কি কিছু হয়েছে? আমি কি অসুস্থ নাকি? না, তেমন কিছু না, তোমার শরীরটা একটু দুর্বল, তাই বলছিলাম আর কি। কিছুক্ষণ আগেই তুমি মাথা ঘুরে নিচে পড়ে গিয়েছিলে। ও তাই নাকি? হ্যাঁ, শরীরটা কেমন যেন ব্যথা ব্যথা করছে। তখনই ওর চোখ গেল হাতের ব্যান্ডেজের দিকে। তারপর সঙ্গে সঙ্গেই বলে উঠল, মা, আমার হাতে কি হয়েছে? আল্লাহ, কি জ্বালা পোড়া করছে! কিভাবে ব্যথা পেয়েছি আমি? মা মা কিছু বলতেই যাবে, তখনই বাবা এসে বললেন, তুমি যখন মাথা ঘুরে পড়ে গিয়েছিলে তখন হাতে ব্যথা পেয়েছ, ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। বাবা ইশারা করে মাকে থামতে বললেন। তারপর কায়নাত উঠে বসতে চাইল। বাবা এসে ধরে বসিয়ে দিলেন, আর মা উঠে ওর জন্য স্যুপ আনতে গেল। বাপ মেয়ে দুজনই চুপচাপ বসে আছে। তখনই কায়নাত বলতে লাগলো, বাবা, ঘরের পর্দাগুলো এভাবে নামিয়ে দেওয়া কেন? এখন কি রাত? মানে আমি আজ সারাদিন ঘুমিয়েছি। না রে মা, বাইরে বৃষ্টি হচ্ছে, তাই এমন অন্ধকার দেখাচ্ছে। একটু পর্দাটা সরিয়ে দাও না বাবা, আমি বৃষ্টি দেখব। আচ্ছা আচ্ছা, সরিয়ে দিচ্ছি। এটা বলে ওর বাবা উঠে সব পর্দা সরিয়ে দিলেন। বাহিরের আবছা আলোতেও কায়নাত তাকাতে পারছে না, তারপরেও চোখ কুঁচকে তাকানোর চেষ্টা করছে। ওর বাবা ওর দিকে তাকিয়ে দেখলেন, এক রাতেই কেমন শুকিয়ে গিয়েছে তার মেয়েটা। চোখের নিচের কালো ভাবটা যেন এখন আরও গাঢ় হয়েছে। ওর মা এসে স্যুপ খাইয়ে দিচ্ছে। আর তখনই কায়নাতের বড় ভাই, যে কিনা সিলেট মেডিকেলে 4th ইয়ারে পড়ছে, ঘরে ঢুকেই চেঁচিয়ে বলছে, বাবা, আমি এসব কি শুনছি? কায়ার কি হয়েছে? লোকে এগুলো কি বলা বলি করছে? হ্যাঁ? বাবা উঠে দৌড়ে তৌসিফের কাছে গিয়ে বলছে, আহা, একটু ধীরে বল না। কেন ধীরে বলবো কেন? লোকে আমার বোনকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবে, আর আমি মাথা নিচু করে চুপচাপ শুনবো নাকি?
হ্যাঁ, চুপচাপ শুনে আসবে। আর আমরা গায়াকে কিছুই বলিনি ওর কি হয়েছে। এখন তোর জন্য ওকে আবার সব ভেঙে বিশ্লেষণ করে বলতে হবে। এতক্ষণ এত মিথ্যা বলে ওকে বুঝিয়েছি, এখন আবার ওকে কতগুলো মিথ্যা বলতে হবে। তুই এভাবে না চেঁচিয়ে আসলেও তো পারতি। হ্যাঁ, বাবা ফিসফিসিয়ে বললেন। কায়নাত মুখে স্যুপের চামচটা নামিয়ে হাঁ করে ওদের কথোপকথন শুনছিল। ওরা কি নিয়ে আলোচনা করছে বোঝার চেষ্টা করছে। বাবা আর তৌসিফ দুজনেই কায়নাতের দিকে তাকিয়ে আছে। বাবা তৌসিফকে টেনে রুম থেকে বের করে নিয়ে গেলেন। কায়নাত মুখের স্যুপটা গিলে কিছু একটা চিন্তা করছে। অন্য রুমে বাবা বলছে, ওদের কথোপকথন শুনে ওরা কি নিয়ে আলোচনা করছে বোঝার চেষ্টা করছে। বাবা আর তৌসিফ দুজনেই কায়নাতের দিকে তাকিয়ে আছে। বাবা তৌসিফকে টেনে রুম থেকে বের করে নিয়ে গেলেন। কায়নাত মুখের স্যুপটা গিলে কিছু একটা চিন্তা করছে। অন্য রুমে বাবা বলছেন, গতকাল রাতে কি হলো জানি না, সকাল থেকেই কায়া এমন পাগলের মতো করছে। পরে হুজুর এসে পানি পড়া তেল পড়া এগুলো দিয়ে গেলেন, এখন একটু শান্ত হয়েছে। বাবা এসব কি বলছো? এই যুগে এসব হুজুর কবিরাজ দিয়ে কি চিকিৎসা হয় নাকি? তোমার ছেলেকে তাহলে ডাক্তারি পড়াচ্ছ কেন বলো তো একটু? আমার ডক্টরি কোনো কাজে লাগবে তাহলে? জিন ভূতের চিকিৎসা এসব ডক্টরে দিয়ে হয় না। শোনো তৌসিফ, জিন ভূতের চিকিৎসা এসব ডাক্তারে দিয়ে হবে না, হুজুরের ঝাড়ফুঁক দিয়েই কাজে দেবে। শোনো বাবা, ওকে যে জিনে ধরেছে তোমাকে কে বলল? জিন ভূত বলতে কিছুই নেই, এসব ফালতু কথা। ওর সাইকোলজিক্যাল প্রবলেম হয়েছে। শোনো বাবা, সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে ট্রিটমেন্ট নিলেই হয়তো ঠিক হয়ে যাবে। চুপ কর, তুই বেশি শিক্ষিত হয়ে গিয়েছিস। হ্যাঁ, এখন বাবার মুখে মুখেও তর্ক করছিস, এই কি তোর শিক্ষা? তৌসিফ তখনই মাথা নিচু করে বলছে, সরি বাবা, আসলে হঠাৎ করে কথাগুলো শুনেছি তো, তাই নিজেকে আর ধরে রাখতে পারিনি। বোনটাকে তো অনেক ভালোবাসি, তাই ওকে নিয়ে আজে বাজে কথা একদম সহ্য করতে পারেনি। কি বলছিস? পুরো কোয়ার্টারে সবাই বলা বলি করছে? আল্লাহ, মাথা নাড়তে নাড়তে বললেন বাবা। কিন্তু বাবা, আমি আমার স্যারকে বলেছি কায়নাত হঠাৎ করে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে, উনি যেন এসে একবার দেখে যান। আহা, ওর তো অন্য সমস্যা, মানসিক সমস্যা না। বাবা, মেডিকেলে এগুলোর বিভিন্ন ট্রাম আছে, এক একটা স্টেজ আছে। স্যার এসে দেখে যাবেন, তারপর ওষুধ দিবেন, কিছু সেশন হবে, তারপর কায়া একদম সুস্থ হয়ে যাবে। তুমি দেখে নিও বাবা। তুই যদি মনে করিস ডাক্তার এসে এসব করলে কায়া ঠিক হয়ে যাবে, তাহলে তাকে আসতে বল। এই উসিলায় যদি মেয়েটা সুস্থ হয়ে যায়, তবে এখন আর বাসায় এগুলো নিয়ে কথা বলিস না। কখন আবার ও অসুস্থ হয়ে পড়ে আল্লাহই ভালো জানেন। কায়নাতের বাবা তার গলার স্বরটা একটু নিচু করে বললেন, এগুলো আমাদের সাথেই কেন হলো? আমরা কার কি এমন ক্ষতি করেছিলাম? বলেই বাবা সোফায় হঠাৎ করেই বসে পড়লেন। বাবা, আমরা আছি না, আমরা কায়াকে কিচ্ছু হতে দেব না, তুমি একটুও টেনশন করো না। ওর সাথে কি এখন একটু কথা বলা যাবে? হ্যাঁ যাবে, কিন্তু নর্মালি কথা বলতে হবে। হঠাৎ ওপাশ থেকে কায়নাতের চিৎকার শুনতে পেল। বাবা আর তৌসিফ দৌড়ে ওর ঘরে গেল। দেখে কায়নাত পেট চেপে ধরে বসে আছে আর চিৎকার করছে। কি হয়েছে? বলছে ওর ভীষণ পেটে ব্যথা করছে, পেটের ভিতর অনেক মোচড় দিচ্ছে, মনে হচ্ছে পেটের ভিতরে কেউ সবকিছু সূচ দিয়ে গুঁতো দিচ্ছে। উফ, প্রচণ্ড ব্যথা করছে মা। কায়ার বাবা তখন বলল, আমার মেয়েটার কি হয়েছে? ওর এমন পেট ব্যথা করছে কেন? তখনই তৌসিফ এসে বলল, কই দেখি কায়া, আমাকে দেখতে দে। তৌসিফ কায়ার পাশে গিয়ে বসে ওর পালসটা চেক করলো, তারপর জিহ্বা আর চোখ দেখতে চাইল। তারপর বলল, কিরে, চোখের নিচে এত কালো দাগ পড়েছে কেন? রাতে ঠিকমতো ঘুমাস না? এখন ব্যথাটা কোথায় করছে আমাকে হাত দিয়ে দেখা, নাকি পুরো পেটটাই ব্যথা করছে? ভাইয়া, পেটে ব্যথার ঔষধ দে, আর সহ্য করতে পারছি না। হ্যাঁ, পুরো পেটটাই ব্যথা করছে আমার। আচ্ছা দাঁড়া দাঁড়া, আমি একটা পেন কিলার কিনে আনছি। হ্যাঁ। তারপর কায়নাত মাথা নেড়ে আচ্ছা বলল। কায়নাতের বাবা আর মায়ের মুখটা ভয়ে শুকিয়ে গেল। তারা চিন্তা করলেন, এখন আবার যদি পাগলামি শুরু করে তাহলে কি একটা অবস্থা হবে, কিভাবে ওকে থামাবো আমরা? কারণ সকালে ও যা করলো তাতে বিন্দু মাত্র মনে হচ্ছে না যে ওর কোনো অসুখ হয়েছে। এইদিকে ওর মা ওর পেটটা হালকা হাত দিয়ে মাসাজ করে দিচ্ছে। তিনি দেখলেন ওর পেটটা ভীষণ গরম হয়ে আছে,
তিনি তাড়াতাড়ি ফ্রিজ খুলে কয়েকটা বরফের টুকরো এনে একটা স্টিলের বাটিতে এনে ওর পেটের উপর ধরল, যেন ওর ব্যথাটা একটু হলেও কম হয়। ওদিকে দাদি পেট ভরে খেয়ে বিছানায় টান টান হয়ে শুয়ে ঘুমাচ্ছেন আর নাক ডাকছেন, যার শব্দ কায়নাতের রুম পর্যন্ত আসছে। আর ফুপু বসে বসে টিভিতে ভলিউম বাড়িয়ে বাংলা সিনেমা দেখছে। তাদের কোনো ভ্রুক্ষেপও নেই যে তার নাতনি বাঁচলো নাকি মরল। বাবা সেখানে বসেই হুজুরকে ফোন করলেন। হুজুর, আমি আশরাফ চৌধুরী বলছি। আজ সকালে আপনি যার মেয়েকে পানি পড়া তেল পড়া দিয়েছিলেন। ও আচ্ছা আচ্ছা, তা কোনো সমস্যা? জি, আমার মেয়ের হঠাৎ করেই ভীষণ পেটে ব্যথা করছে। এরকম ব্যথা তো আগে কখনো করেনি। এটা কি এমনিই করছে, মানে শারীরিক সমস্যা নাকি অন্য কোনো ধরনের ব্যথা? উনি কি পরাপানি খেয়েছিলেন? বাবা পাশে বসে থাকা মাকে জিজ্ঞেস করলো, ও কি পরাপানি খেয়েছে? না, ভেবেছিলাম স্যুপটুকু খাওয়ানোর পর খাওয়াবো আর কি। কি যে করো না, ওকে আগে পানিটা খাওয়াবে না? মা মাথা নিচু করে ফেললেন। বাবা তখন আবার হুজুরকে বলছেন, হুজুর দুঃখিত, এখনো খাওয়ানো হয়নি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তাহলে খাইয়ে দিন। হ্যাঁ, আর 3 বেলা খাওয়াবেন ইনশাআল্লাহ, দেখবেন একদম কমে যাবে। না কমলে ব্যথা কমানোর ঔষধ খাওয়াবেন। আমি মাগরিবের পর আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি না আসতে পারে তাহলে হয়তো আগামীকাল আসবো ইনশাআল্লাহ। জি আচ্ছা। এদিকে কায়নাত পেটের ব্যথায় পাগলের মতো করছে। ও ওর পেটে হাত দিয়ে বসে আছে, আর তখনই শুনল পাশ থেকে একটা বিশ্রী কণ্ঠে ফিসফিসিয়ে বলছে, কায়নাত, কায়নাত। ভয়ানক ভীতু কণ্ঠে বলছে, মা, ওই যে কথা বলছে, কে যেন কথা বলছে, শুনছো? আমার নাম ধরে ডাকছে, তো তুমি শুনেছ? কই, কে কথা বলছে মা? ও ঘরে তোর বাবা কথা বলছে। না না, আমার নাম ধরে ডাকছে, শুনতে পাচ্ছ না? সেই বিশ্রী কণ্ঠটি তখনই সেই বিশ্রী কণ্ঠটি আবার বলছে, কায়নাত। কায়নাত ওর কান চেপে ধরে চোখ বন্ধ করে বসে আছে। তৌসিফ ঔষধ নিয়ে এসে ওকে একটা খাইয়ে দিতে চাইল, কিন্তু ও পাগলের মতোই হাত পা ছুঁড়ে অস্থির হয়ে পড়েছে। এদিকে তৌসিফ কায়নাতকে একটা ঘুমের ঔষধ আর একটা পেটে ব্যথার ঔষধ জোর করে খাইয়ে দিল। এতে কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেল কায়নাত। তখন চারদিক শান্ত হয়ে গেল। মা যেন হাফ ছেড়ে বসলেন, ভেবে পাচ্ছে না কি থেকে কি হয়ে গেল। কায়নাত কি আসলেই সুস্থ হয়ে আগের অবস্থায় ফিরে আসবে, নাকি তিনি তার মেয়েকেই হারাবেন চিরদিনের জন্য? ঘুমন্ত কায়নাতের পাশে বসে আছেন তার মা এবং তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মেয়ের আজ এই অবস্থার জন্য সে নিজেকেই দায়ী মনে করছেন, কারণ কায়নাত প্রায় সময়ই তাকে অদ্ভুত আওয়াজের কথা বলতো, আর সে প্রতি রাতেই বলতো এগুলো শুধুমাত্র ওর খামখেয়ালি ছাড়া আর কিছুই না। কিন্তু কে জানতো ওইসব অদ্ভুত কথা আজ ওর জন্য কাল হয়ে দাঁড়াবে। হঠাৎ কায়নাত কেমন যেন নড়ে উঠল। সেই সময় রুমে আছে শুধু কায়নাত আর তার মা, বাকিরা অন্য ঘরে। কায়নাতের বাবা তার ঘরে বসে আছেন, আর তৌসিফ তার কোনো এক বন্ধুকে খবর দিতে গিয়েছে। এদিকে কায়নাত আবারও কেঁপে উঠল। কেঁপে ওঠার কারণেই ফাহমিদা চৌধুরী ওর গায়ে হাত দিয়ে দেখছেন জ্বর এসেছে কিনা। দু একবার কেঁপে হঠাৎ করেই কায়নাত নিজের জায়গা ছেড়ে শোয়া অবস্থাতেই ধীরে ধীরে উপরের দিকে উঠে শূন্যে ভেসে রইল। এটা দেখে ওর মা একটা চিৎকার করে উঠল। তার চিৎকারে আশরাফ চৌধুরী ছুটে এলেন, তবে তিনি আসতে আসতেই কায়নাত আবার ওর জায়গায় ফিরে এলো, যেমনটি আগে শুয়েছিল। দাদি, ফুফু শাশুড়ি এরা এসে দরজার কাছেই দাঁড়িয়ে রইল, ভয়ে রুমের ভেতরে ঢুকতে চাইল না। কি হয়েছে, এমন করে চিৎকার করলে কেন? কায়া যেন কিভাবে ঘুমের মধ্যেই উপরে ভেসে উঠল। ভেসে উঠল মানে কি? মানে উপরে শূন্যে? কিভাবে সম্ভব? কি অদ্ভুত কথা বলছো তুমি? সত্যি বলছি, ওকে আমি মাত্রই দেখলাম একটু কেঁপে উঠল। আমি ভাবলাম ওর হয়তো শীত করছে, তাই কাঁপছে হয়তো। হাত দিয়ে দেখি ওর শরীর একেবারে ঠান্ডা। তারপরেই এভাবে শোয়া অবস্থাতেই উপরে ভেসে উঠল। বলো কি, কিভাবে এটা সম্ভব? জানি না। কায়ার বাবা আবার বলল, আমার মেয়ের সাথে এগুলো কি হচ্ছে? মা কেঁদে কেঁদে বলে। এদিকে দূরে দাঁড়িয়ে থাকা দাদি আর ফুপু
এগুলো শুনে আল্লাহ গো এটা বলে চিৎকার দিল। তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। কণ্ঠ শুনে ফাহমিদা চৌধুরী বুঝতে পারল পাশের বাসার আয়েশা এসেছে। কায়নাত আর ওনার খুব ভাব। কায়নাত সুস্থ থাকা অবস্থায় ওরা বেশ গল্প করত, একসাথে সময় কাটাতো। কায়নাত অসুস্থ শুনে হয়তো দেখতে এসেছেন, কিন্তু এখন এই অবস্থায় কিভাবে কায়নাতের সাথে উনি দেখা করবেন? কায়নাতের বাবা তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে আয়েশাকে বুঝিয়ে সুঝিয়ে বিদায় দিয়ে দিলেন, আর ঘরে আর ঢুকতে দেননি। এমনি কোয়ার্টারে একটা কথা ছড়াতে বেশিক্ষণ সময় লাগে না, আর মানুষ তিলকে তাল তো অবশ্যই বানাবে। এখন কায়নাতের যা অবস্থা, তাতে উনি যদি এসে দেখেন যে এই অবস্থা, তাতে ভয় পেয়ে যাবেন, আর হয়তো সবাইকে বলেও দিবেন। ভবিষ্যতে কায়নাত সুস্থ হলেও ওর চলাফেরা করতে অনেক সমস্যা হবে। যাই হোক, কায়নাতের বাবা বুঝতে পারলেন কায়নাতের অবস্থা তেমন একটা সুবিধার না। যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে, নয়তোবা মেয়েটার জীবন খসে পড়বে। কায়নাত এখন আবার স্বাভাবিক অবস্থায় ঘুমিয়ে আছে। ওর বাবা মা পাশেই বসে আছেন। ওর মায়ের ভয়ে যেন হাত পা কাঁপছে। ওর বাবার কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে। তিনি মেয়ের হাতটা ধরে দেখলেন বরফের মতো ঠান্ডা হয়ে আছে। বেশ কিছুক্ষণ পর কায়নাত স্বাভাবিকভাবে ঘুম থেকে জেগে ওঠে, মায়ের হাতে বসে বসে স্যুপ খাচ্ছে। আর তখন ওর ভাই তৌসিফ সঙ্গে করে একজন ভদ্রলোককে নিয়ে ঘরে প্রবেশ করলেন। তারা রুমে প্রবেশ করার সাথে সাথেই কায়নাত ওই ভদ্রলোকের দিকে তাকিয়ে কেমন যেন চমকে উঠল। এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে রইল। ওর হৃদস্পন্দনটা কেমন যেন হঠাৎ করেই বেড়ে গেল। তখন ওর মনে পড়ে গেল প্রায় 20 দিন আগে ও যখন ছাদে বসেছিল, তখন সূর্যটা প্রায় ডুবো ডুবো ছিল। ওর মনে পড়ছে ও ছাদে খুব মন খারাপ করে বসেছিল। তখন ছাদে খুব সুন্দর বাতাস বইছিল, আর ওই বাতাসে ওর খোলা কোমর পর্যন্ত লম্বা চুলগুলো দুলছিল বারবার, আর বারবার এসে সেগুলো চোখে মুখে স্পর্শ করে যাচ্ছিল। বারবারই তখন হাত দিয়ে সেগুলো মুখ থেকে সরিয়ে দিচ্ছিল, কিন্তু তাতে বিন্দু মাত্র কাজ হচ্ছিল না। সেগুলো আবার ওর চোখ, নাক, ঠোঁটকে স্পর্শ করেই যাচ্ছিল। 20 দিন আগে ছাদে বসে আছে কায়নাত। মা আজ খুব বকেছে, বলেছে পড়াশোনায় নাকি আমার একদম মন নেই, সারা দিন আমি নাকি শুধু গল্পের বই পড়ি। আরও বলেছে বুকসের ভর্তি এত এত বই মা সব আগামীকাল বিক্রি করে দিবেন। এটা কোনো কথা হলো? কত কষ্ট করে তিল তিল করে বইগুলো জমিয়েছি। উফ, আমি এখন কি যে করব? মাকে কিভাবে বোঝাবো যে আমি এখন খুব খুব মনোযোগ দিয়ে লেখাপড়া করব আর খারাপ রেজাল্ট করব না? এগুলো চিন্তা করতে করতেই ও পিছন ফিরে তাকালো, আর দেখতে পেল একটা বাচ্চা ছেলে ছাদে বল দিয়ে খেলছে। ও ভালো করে দেখল, না, চিনতে পারল না। বিল্ডিংয়ের সব বাচ্চাদেরই ও ভালো করে চিনে। বোধহয় কারো বাসায় বেড়াতে এসেছে, কিন্তু আশেপাশে তো কাউকেই দেখছে না। বাবুটা একা একা ছাদে এলো কি করে? হারিয়ে যায়নি তো? ও বাচ্চাটার কাছে গেল, তারপর বলল, হাই বাবু, তোমার নাম কি? কাদের বাসায় এসেছো? বাচ্চাটা খেলা বন্ধ করে ওর দিকে ফিরে তাকালো। ওকে কেমন যেন নিষ্প্রাণ লাগছিল। মনে হচ্ছিল শরীরে রক্ত কম, কোনো অসুখ করছে বোধহয়। তখনই বাচ্চাটা ফ্যাস ফ্যাস গলায় বলে উঠল হঠাৎ করেই, তোমার বাসায়। আমার বাসায়? কায়নাত খুব আশ্চর্য হলো, কারণ ও আগে কখনো ওকে দেখেনি, আর ওর মাও কখনো একা একা ওর মতো একটা বাচ্চা ছেলেকে ছাদে পাঠাবে না। তারপর বলল, ও আচ্ছা, তাহলে চলো তো বাসায় যেয়ে দেখি তো তোমার আব্বু আম্মুকে। আমি তোমাকে ঠিক চিনতে পারছি না, কিন্তু আব্বু তোমাকে চেনে। বাচ্চাটি বলল, তাই নাকি? চকলেট খাবে? বাসায় অনেক আছে, চলো, তোমাকে অনেকগুলো দেব। তাহলে আমাকে ধরো, এই বলে দিল এক দৌড়। বলেই বাচ্চাটি অন্য পাশে দৌড়াতে লাগলো। কায়নাত পিছন পিছন দৌড় দিল, এবং খুব অবাক হলো যখন বাচ্চাটা দৌড়ে ছাদের দেয়াল ভেদ করে অদৃশ্য হয়ে গেল। এটা দেখে ওর মুখ যেন হাঁ হয়ে গেল, নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। তখন ও পুরো ছাদ সব জায়গায় খুঁজে দেখল। তখনই শুনতে পেল মাগরিবের আজান হচ্ছে চারদিকে। ভয়ে ওর শরীরের লোম সব দাঁড়িয়ে গেল। তাড়াতাড়ি বাসায় গিয়ে মাকে জিজ্ঞেস করছে, মা, বাসায় কি কোনো গেস্ট এসেছিল নাকি? কই না তো, কে আসবে এই সন্ধ্যায়? ও, কেন, কি হয়েছে? কারো আসার কথা নাকি?
না না, এমনি মনে হলো কেউ এসেছিল। কায়নাত খুব চিন্তায় পড়ে গেল। এখন যদি মাকে এসব বলে হয়তো ছাদে যাওয়াই ওর বারণ করে দিবে, তাই মাকে আর কিছুই বলেনি। কিন্তু ছাদে ও কি দেখল? হতে পারে ভুল দেখেছে। ও এসব জিনিস একেবারেই মাথা থেকে ঝেড়ে ফেলে। তারপর হাত মুখ ধুয়ে হালকা কিছু খেয়ে পড়তে বসলো। আজ অনেকক্ষণ পড়ল। মাও বারবার এসে দেখে গিয়েছে মেয়ে আজ খুব পড়ছে। মনে মনে তিনিও খুব খুশি হয়ে গেলেন। তারপর আর তেমন কিছুই হলো না। আর কায়না তো সেই ব্যাপারটা ভুলে গেল। রাতে ঘুমের মধ্যে মনে হলো কেউ আমার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে। কে? মা। আধো আধো চোখে আমি পাশে শুয়ে থাকা মাকে দেখে নিলাম। কই, কিছুই নেই তো। মা তো ঘুমোচ্ছে। অন্ধকারের মধ্যেই চাঁদের যতটুকু আলো এসে ঘরে প্রবেশ করছে তাতে দিব্যি ঘড়িটা পরিষ্কার দেখা যাচ্ছে, যেটাতে ঘন্টার কাঁটাটা 3টা ছুঁই ছুঁই। তাহলে হয়তো মনের অজান্তেই এমনটি মনে হয়েছে যে কেউ আমাকে স্পর্শ করেছে। পাশ ফিরে শুয়ে আবারও ঘুমানোর চেষ্টা করছি। তখনই মনে হলো আমার ঘরের ফ্লোরে কেউ যেন পা টেনে টেনে হেঁটে যাচ্ছে। শীতের রাত, তাই যে কোনো শব্দই কানে এসে লাগে। আমি আরও মনোযোগ দিয়ে শব্দটা শোনার চেষ্টা করছি। ভয়ে কম্বলের ভিতরে নাক কান চেপে মোড়ো দিয়ে শুয়ে আছি। মা কি শব্দটা শুনতে পাচ্ছে না? সেই স্ত্রী হাঁটার শব্দটা যেন আরও গভীর হচ্ছে। হঠাৎ করেই একটা জায়গায় শব্দটা যেন বন্ধ হয়ে গেল। তখন কায়নাত খুব সাহস করে কম্বলটা একটু সরিয়ে দেখার চেষ্টা করলো আসলেই কি কেউ আছে নাকি রুমে। কায়নাত চোরকে আবার ভীষণ ভয় পায়। মনে হচ্ছে বাসায় কোনো চোরে ঢুকেছে হয়তো। 2 দিন আগেই পাশের বিল্ডিংয়ে এক বাসায় চুরি হয়েছে, তাই মনে হচ্ছে বাড়িতে চোর ঢুকেছে। কায়নাত সাহস করে ধীরে ধীরে কম্বলের নিচ থেকে চোখ দুটো বের করে দেখল, কিন্তু আশেপাশে তেমন কিছুই পেল না। কায়নাত তার বাবা মায়ের 2 সন্তানের মধ্যে ছোট মেয়ে। কায়নাতের বড় একজন ভাই আছে, সে সিলেট মেডিকেলে পড়ছে। ইদানিং সে বাড়িতেই আছে। তৌসিফ কায়নাতের বড় ভাই, সে এখন তার নিজের রুমে ঘুমাচ্ছে, যেটা কিনা 1 রুম পরেই। কায়নাত একাই ঘুমায়, তবে গতকাল তার বাবা ঢাকায় যাওয়ায় তার মা তার সাথে শুয়েছে। এদিকে কায়নাতের রাত জেগে বই পড়ার অভ্যাস, কিন্তু আজ পড়েনি। ইদানিং প্রায় রাতে কায়নাত খুব খারাপ খারাপ স্বপ্ন দেখছে। মাকে অবশ্য এসব কথা বলেছে। মা বলেছে এগুলো নাকি বেশি বেশি ভূতের বই পড়ার ফল। এখন একা একাই এগুলো সহ্য করতে হবে। ওর এখন একটু একটু ভয় করছে, কারণ বিকেলে ছাদেও একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। শত ভয়ের পরেও মাকে না ডেকে ঘাড়টা একটু উঁচু করে 4-5টা চোখ বলিয়ে নিচ্ছে। দেখতে দেখতে ওর চোখ গেল উপরে ঝুলন্ত ফ্যানের পাখায়। সেখানে দেখা মাত্রই ওর দমটা বন্ধ হয়ে গেল। দেখল একটা কালো মোটা সাপ ফ্যানের পাখার সাথে পেঁচিয়ে আছে, আর ওর দিকেই তাকিয়ে ঝুলে আছে। এটা দেখে কায়নাতের যেন সমস্ত শরীর পাথর হয়ে গেল। ওর মনে হচ্ছে ও কোনো স্বপ্ন দেখছে। সাপটা ওর দিকে ফনা তুলে ছোবল দিতে আসতেই মা বলে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। পরদিন সকালে একটু দেরি করেই ঘুম ভাঙল। তাকেই দেখতে পেলাম মা ডাইনিংয়ে হাঁটাচলা করছে। বউ আসছে, তাকে মা কাজ শিখিয়ে দিচ্ছে। ধীরে ধীরে উঠে বসলাম। শরীরটা কেমন দুর্বল লাগছে। চোখে হাত বুলাতে বুলাতেই মনে পড়ে গেল গতকাল রাতের ঘটনার কথা। তাড়াতাড়ি ফ্যানের দিকে তাকিয়ে দেখলাম সাপটা কি এখনো আছে কিনা। না, কিছুই নেই। তবে এক লাফে বিছানা থেকে নেমে দৌড়ে গিয়ে ডাইনিংয়ে মায়ের কাছে চলে গেলাম। কি ব্যাপার, রাতে কি হয়েছিল? অমন চিৎকার করলি কেন? হ্যাঁ মা, তুমি দেখোনি রুমে ফ্যানের সাথে বিশাল একটা সাপ ছিল? সাপ? কি বলছিস? না, কই দেখিনি তো। আর এখানে সাপ আসবে কোথা থেকে? রাতে কি স্বপ্ন দেখেছিস? না মা, স্বপ্ন দেখিনি। আমার স্পষ্ট মনে আছে আমি সাপ দেখেছি। আরও শুনেছি ঘরে ঢোকা চোরের হাঁটা চলার শব্দ। চোর? কি জানি, সকালে তেমন কিছুই তো মনে হলো না যে চুরি হয়েছে, আর তেমন কোনো আলামত তো পেলাম না। আচ্ছা, আমি সব দরজা জানালা ভালোভাবে চেক করে দেখছি। এছাড়া তোর ভাইয়াও তো রাত জেগে পড়েছে। ও ঘুম থেকে উঠলে আমি ওকে জিজ্ঞেস করবো কোনো শব্দ শুনেছে কিনা। ঠিক আছে। তবে মা, আমি শুনেছি, আর আমার খুব ভয়ও লেগেছিল। ভয় লাগলে আমাকে ডাকিসনি কেন?
তুই না শোন আমার কথা, এসব ভূতের গল্প টল্প পড়া ছাড়ান দিয়ে নিজের পড়ালেখায় মন দে। এইসব ভূতের গল্প পড়ে পড়েই না তোর মাথাটা নষ্ট হয়েছে। আজে বাজে জিনিস পড়া বাদ দে, দেখবি এসব ভয়টয় সব চলে যাবে। হাত মুখ ধুয়ে আয়, নাস্তা দিচ্ছি। পাশ থেকে বুয়া তার কাজ বাদ দিয়ে আমাদের মা মেয়ের কথা শুনছিল। পরে তিনিও বললেন, খালা, আমার মনে হয় আপনার মায়ারে মসজিদের হুজুরের কাছ থেকে পানি পড়া আইনা খাওয়ানো উচিত। স্বপ্ন দেখা আফায় ভয় পাইছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি এখন তোমার কাজ করো। তারপর মা আমার হাত ধরে টেনে সেখান থেকে নিয়ে রুমে আসলো। তারপর বলল, দেখলি তো, বুয়া সব কিছু শুনে ফেলেছে। এখন বাড়িতে বাড়িতে কাজ করবে আর পুরো কোয়ার্টার জুড়ে এই গল্প করেই বেড়াবে। কথা বলার সময় একটু আশেপাশে দেখে নিবি তো। হ্যাঁ, কি যে করিস না মা। এখন বিকেলে নিচে হাঁটতে গেলেও সব ভাবিরা কত প্রশ্ন করা শুরু করে দিবে। তোর এই জিনিসগুলোই না আমার খুব বিরক্ত করা লাগে। যা, এখন মুখ ধুয়ে নাস্তা খেয়ে আমাকে উদ্ধার কর। মায়ের কথাগুলো শুনে খুব কষ্ট লাগলো। মা সবসময়ই আমাকে শুধু বকাঝকাই করে, একটুও ভালোবাসে না। সব ভালোবাসা তার ডাক্তার ছেলের জন্য। এক গাদা বকা খেয়ে পেট ভরে মাথা নিচু করে চলে গেলাম ওয়াশরুমে। ওয়াশরুমের আয়না দেখে দেখে দাঁত ব্রাশ করছিলাম আর চিন্তা করছিলাম, আসলেই কি আমি স্বপ্ন দেখেছি না সত্য ছিল? তাহলে গতকাল রাতে যা দেখেছি শুনেছি সবই আমার কল্পনা। কিন্তু ফ্যানের সাথে যে বিশাল সাপটা ঝুলেছিল সেটাও কল্পনা ছিল। মুখে ব্রাশটা পরেই ওয়াশরুম থেকে ওকে দিয়ে রুমের ফ্যানটার দিকে তাকিয়ে আছে। আর তখনই খট করে একটা শব্দ হয়ে ফ্যানটা চালু হয়ে গেল। একটু হকচকিয়ে উঠলাম। আমার বুকটা ধরফর করে উঠল। দেখি বুয়া ম্যাডাম তার 32 দাঁত বের করে মেঝে মুছতে এসেছে। তারপর বলল, ছোট আফা, কি ভয় পাইছেন? আমি আপনাকেও জরি না বুয়া। দাঁত কেলিয়ে কেলিয়ে একটা বিরাট হাসি দিয়ে বলল উনি। তার কথায় আমি একটু বিব্রত বোধ করে বললাম, শব্দ শুনলাম, তাই দেখতে এলাম রুমে কে ঢুকেছে। ও, আমি ভাবলাম আপনি ভূতের ভয় পাইছেন। তার কথাটা শুনে আর অপেক্ষা করিনি, সোজা আবার ওয়াশরুমে চলে গেলাম। তারপর ওয়াশরুমের দরজা ভেতর থেকে আটকে দিয়ে তাকে মনে মনে কতগুলো বকাঝকা করলাম। আসলে এগুলো একটু বেশিই কথা বলে। কথা কি এই মহিলার, আমি নাকি ভূতের ভয় পেয়েছি? ফালতু একটা মহিলা। কথাবার্তা শুনে মনেই হয় না এই মহিলা সিলেটি। আমরাও অবশ্য সিলেটি নই, বাবার ট্রান্সফার সিলেটে হওয়ার কারণে আমরাও এখানে এসেছি। তখন আমার বয়স ছিল 12-6 আর এখন 19, অর্থাৎ 13 বছর হলো আমরা এখানে অবস্থান করছি। বাবাও অবশ্য বলেছিল আমাদের ঢাকায় থাকতে, কিন্তু মা একদমই রাজি হননি। মা চায়নি যে বাবা সিলেটে থেকে একা একা কষ্ট করুক। এখানে আমরা একটা সরকারি কোয়ার্টারে থাকি। আমাদের বিল্ডিংটা 4 তলা, আমরা থাকি 3 তলায়। বাবা কাজের সুবাদে মাঝে মাঝে সিলেটের বাইরে যান, ভাইয়া হোস্টেলে থাকে। কিন্তু বাবা যখন সিলেটের বাইরে যায় তখন ভাইয়া বাসায় এসে থাকে। বাসায় একা একা থাকার কারণে বেশিরভাগ সময়ই আমি বই পড়ে কাটাই। এছাড়া বিকেলে একটু বান্ধবীদের সাথে নিচে হাঁটাহাঁটি করি, একটু আড্ডাবাজি করি, তবে তা কখনো কখনো। এছাড়া ছাদে যাওয়া আমি খুব বেশি পছন্দ করতাম। মাঝে মাঝে আমি ঘন্টার পর ঘন্টা ছাদে গল্পের বই পড়েই সময় কাটাই। তখন মায়ের বকাও কিন্তু শুনি সেই লেভেলের। আর যখন পড়ার মতো কোনো বই থাকে না, তখন আর কি করার, টিভিই থাকে আমার শেষ ভরসা। আজ সারা দিন করার মতো তেমন কোনো কাজ ছিল না বললেই চলে। নাস্তা সেরে শুয়ে শুয়ে একটা বই পড়লাম। শেষ হলো আসরের আজানের পর। এর মাঝে মা কয়েকবার এসে পিঠে 2-4টি চাপড় কেটে গেল, কিন্তু আমার কোনো খবরই নেই। বই পড়া আমার নেশায় পরিণত হয়ে গিয়েছে। বই পেলে পড়া শেষ না হওয়া পর্যন্ত আমি সেটাকে হাতছাড়া করি না। খুব মজা করে আজ বইটা পড়েছি। পড়া শেষে বইটা টেবিলের উপরে রেখে বিছানা ছেড়ে উঠে ডাইনিংয়ে গেলাম। দেখি পুরো বাসা ফাঁকা, মা নেই, ভাইয়াও নেই। আমি যেহেতু গোসল করিনি, ভাবলাম গোসলটা সেরে আসি। তারপর গোসল সেরেই ভেজা চুলগুলো নিয়ে আমি সোজা ড্রয়িং রুমে চলে গেলাম। ড্রয়িং রুমে সোফায় শুয়ে শুয়ে টিভি দেখছি। বেশ কিছুক্ষণ পর টিভি দেখতে দেখতে হঠাৎ মনে হলো রান্নাঘরে কেউ যেন হাঁড়ি পাতিল নড়াচড়া করছে। আমি একটু ঘাড় ঘুরিয়ে রান্নাঘরের দিকে তাকালাম। শব্দটা এখনো হচ্ছে, বোধহয় মা এসেছে। তাই তো উঠে মাকে বলতে গেলাম কিছু বানিয়ে দিতে, খুব ক্ষুধা পেয়েছে। কিন্তু গিয়ে দেখি কেউই নেই। তাহলে শব্দটা হলো কোথা থেকে? বাহিরে তাকিয়ে দেখি দিনের আলো এখনো আছে। হয়তো অন্য কোনো বাড়িতে শব্দ হয়েছে। তাই নিজের মনের ভুল ভেবে
আবারও আমি টিভি দেখায় মনোনিবেশ করলাম। টিভিতে খুব সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে, তাই তো শুয়ে শুয়ে পা দুলিয়ে খুব মজা করে প্রোগ্রামটা উপভোগ করছিলাম। আর তখনই মনে হলো আমার কানে একটা গরম বাতাস এসে বাড়ি খেলো। তখন আমি চুপচাপ করেই শুয়ে রইলাম, নড়াচড়া করার বিন্দু মাত্র সাহস পাচ্ছি না। গরম বাতাসটা আবার কানে এসে বাড়ি খেলো, তবে এবার সেই বাতাসের সাথে এও বলল, কায়নাত। এটা শুনে আমার শরীর যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আমি 7-5 না ভেবে এক লাফ দিয়ে উঠে দৌড়ে বাসার গেট খুলে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম। একতলায় নেমে এসে খুব হাঁপাচ্ছি, ভয়ে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। এগুলো কি হচ্ছে আমার সাথে? আমি কি দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছি, নাকি সত্যিই ভূত জাতীয় কিছু ছিল ওখানে? কি ভয়ঙ্কর সেই কণ্ঠ! ভয়ে আমার শরীরের সবগুলো লোম দাঁড়া হয়ে গেল। মাকে যদি এইসব বলি তাহলে মা আমাকে ভীষণ বকা দেবে। না, মাকে এসব কথা বলবো না। আশেপাশে তাকিয়ে মাকে খুঁজছি। প্রায় সন্ধ্যা হয়ে আসছে, আমার চুলগুলো বাতাসে উঠছে। তখনই একটা মিষ্টি সুগন্ধযুক্ত বাতাস নাকে লাগলো, যেন মনে হচ্ছে চেনা পরিচিত কোনো মিষ্টি ফুলের সুবাস। মনোমুগ্ধকর সেই গন্ধে আমার প্রাণটা ভরে গেল, শরীর মন সব জুড়িয়ে গেল। চোখ বন্ধ করে তা মন ভরে উপভোগ করছিলাম। আর তখনই পাশ থেকে কেউ একজন কাশি দিয়ে বলছে, এই যে মিস, ঘুমিয়ে পড়লেন নাকি? আমি চমকে তাকিয়ে দেখি সুন্দর সুঠামদেহী একজন সুদর্শন পুরুষ আমার সামনেই দাঁড়িয়ে আছে। মিষ্টি সুগন্ধটা বোধহয় তার শরীর থেকেই আসছিল। আমি একটু বিরক্ত বোধ নিয়ে বললাম, ঘুমিয়ে যায়নি, তবে একটু চোখ বন্ধ করে দাঁড়িয়েছিলাম আর কি। জি, বুঝতে পেরেছি, বাট ওটাকেই ঘুম বলে। তা এখানে কেন মিস? কথাটা শুনেই মেজাজটা বিগড়ে গেল। দেখতে কি সুন্দর, অথচ কথাবার্তা কিরকম জঘন্য। তারপর আমি বললাম, আচ্ছা এখানে ঘুমাবো কেন? আমার কি বাসা বাড়ি নাই নাকি যে ঘুমের জন্য এভাবে রাস্তায় আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাতে হবে? আর আপনাকে কি আমার বলতে হবে আমি এখানে কেন? বড়ই অদ্ভুত মানুষ তো আপনি। যদি ঘুমানোর জায়গায় থাকে তাহলে এভাবে রাস্তা আটকে ঘুমাচ্ছেন কেন আপনি? কি বাসা থেকে বের করে দিয়েছে নাকি? মিস ঘুমপড়ি? কি এত বড় কথা? আমাকে বাসা থেকে বের করে দিয়েছে? আপনার এত সাহস? আর আমাকে কি নামে ডাকলেন? ঘুমপড়ি? আপনার এত সাহস? হ্যাঁ? তিনি খিলখিল করে হেসে উঠল, যেন মুখ থেকে মুক্ত ঝরছে। অদ্ভুত সুন্দর তার সেই হাসি। আমি হাঁ করে তাকিয়ে রইলাম। তারপর তিনি বললেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, সাহস না হয় আর দেখালাম না, তবে আপনি একটু সরে দাঁড়ান, আমি ভেতরে যাব। না, একদমই সরব না। দেখি আপনি কিভাবে ভেতরে যান। আপনি আমাকে অনেক আজে বাজে কথা বলেছেন, এর শোধ আমি নেবই নেব। শুনুন, আপনি যত যাই করুন না কেন আমি কিন্তু উপরে যেতে পারবো ঠিকই, তবে পরে কিন্তু আপনি কান্না করতে পারবেন না। শুনুন, আমি ওই রকম মেয়ে না যে কথায় কথায় কান্না করে। আপনি আমাকে বারবারই অপমান করেছেন, এরপর আর একটা বাজে কথা বলবেন তো আমি কিন্তু আর সহ্য করব না। কেন, মারামারি করবেন বুঝি? ওটা করে কিন্তু লাভ নেই, আমার সাথে আপনি মারামারিতে পারবেন না। কি অবস্থা, বলা নেই কওয়া নেই, এভাবে একটা অপরিচিত মেয়ের সাথে আপনি ঝগড়া করেই যাচ্ছেন। আপনার খারাপ লাগছে না? অবশ্যই না, ঝগড়া করাটা আপনি প্রথমে শুরু করেছেন, আমি নই। আর জায়গা ছেড়ে দিলে আমিও চলে যেতে পারি, আর ঝগড়াটাও আগে বাড়ে না। ইটস সো সিম্পল, তাই না? একটা উপদেশ দেই আপনাকে, এভাবে আমার সাথে ঝগড়া করবেন না। যদিও মেয়েরা আমার সাথে একবার কথা বললেই প্রেমে পড়ে যায়। তার কথাটা আমার খুব গায়ে লাগলো। উনি দেখতে সুন্দর আর আমি দেখতে পচা, তাই তো আর চোখে তার দিকে তাকিয়ে দেখি আসলেই তো প্রেমে পড়ার মতো একটা চেহারা, কিন্তু ব্যবহার উফ, জঘন্য। ঝগড়াটে একটা পাজি ছেলে, ব্যবহার জানে না। ওকে বুঝতেই দেওয়া যাবে না যে আমি ওকে দেখে বিমোহিত। মনে মনে বললাম কথাগুলো, তারপর বললাম, ইস, যেই না চেহারা, নাম রাখছে আবার পেয়ারা। আমার বই গেছে আপনার মতো একটা ঝগড়াটা ছেলের প্রেমে পড়ার। দুনিয়া থেকে ছেলে মানুষের কমতি আছে যে আপনার প্রেমে পড়ব? আমাকে বারবার এভাবে অপমান করছেন, এর শোধ আমি নেবই নেব, মাইন্ড ইট। তখনই পেছন থেকে বাবা এসে বলছে, কিরে কায়া, তুই এখানে একা একা দাঁড়িয়ে কি করছিস? হ্যাঁ, কার সাথে কথা বলছিস? কায়নাত তার পাশে তাকিয়ে দেখে
আসলেই তো, লোকটি কোথাও উধাও হয়ে গেল। এই মাত্রই তো এখানে ছিল, হাওয়ায় মিলিয়ে গেল নাকি? খুব অদ্ভুত ব্যাপার তো। হয়তো বাবাকে দেখে ভয়ে কেটে পড়েছে। না বাবা, আসলে মার জন্য অপেক্ষা করছিলাম, বাসায় একা একা ভালো লাগছিল না। তোর মা কি হাঁটতে গিয়েছে? আচ্ছা, ওপরে চল। তারপর বাসায় পৌঁছে বাবা সব ঘরের আলো জ্বালিয়ে দিল। আমি ধীরে ধীরে রান্নাঘরে চলে গেলাম, কিন্তু খুব ভয় হচ্ছিল। চারদিকে চোখ বুলিয়ে সব দেখে নিলাম, না, সব ঠিক আছে। বাবাকে কি বলবো একটু আগে এখানে কেউ আমার নাম ধরে ডেকেছে? রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে এগুলো চিন্তা করছিলাম, আর তখন খুব জোরে কেউ বাসার দরজায় নক করলো। আমি একদম চমকে গেলাম। বাবা ভেতর থেকেই বলছে, কে? তারপর আমাকে বললেন, মা, দরজাটা একটু খুলে দেখ তো কে এলো। ভয়ে আমার হৃৎপিণ্ডটা মনে হয় ধুক ধুক করে শরীর থেকেই বের হয়ে যাবে। হাত পা কাঁপছে, তাও বাবাকে এতটুকুও বুঝতে দেইনি যে ভয় পাচ্ছি। দরজা খুলেই দেখি মা আর পাশের বাসার আয়েশা ভাবির ছেলে সায়ান এসেছে। ও আচ্ছা, এর মাঝে কিন্তু আমি ভুলেই গিয়েছিলাম সেই ভদ্রলোকের কথা, যার সাথে কিছুক্ষণ আগে আমি তুমুল ঝগড়া করেছি। সায়ান আমাকে টেনে চুপি চুপি বলছে, ফুপি, ছাদে চলো, আমরা সবাই মিলে মানুষ উড়াবো। হ্যাঁ, মানুষ? হ্যাঁ, ওই যে পিছনে আগুন লাগিয়ে আকাশে উড়িয়ে দেয় সেটা। ওর কথাগুলো শুনে আমি শব্দ করে হেসে দিলাম। হাসতে হাসতে মনে হয় আমার পেট ফেটে যাবে। মাও হেসে দিল। সায়ান 4 বছরের একটা ছোট্ট ছেলে। ছোট হলে কি হবে, তার মুখে সারা দিন থাকে পাকনা পাকনা কথা। বেশিরভাগ সময় ও আমাদের বাসায় থাকে, হয় আমার কান ঝালাপালা করে, না হয় মায়ের। আমি ওকে বললাম, এখন যেতে পারবো না, বাবা বকা দিবে। না, তোমাকে ছাড়া আমি যাবই না, আম্মু আছে আর সবাই আছে, অনেক মজা করব, চলো না প্লিজ। ওরে পুচকু, তোমার নানা বকা দিবে। আমি ফুপি ডাকলেও বাবাকে নানা আর মাকে সে আপু বলে ডাকে কেন জানি না। যখন থেকে ও কথা শিখেছে আমাদেরও এভাবেই ডাকে। পাশ থেকে মা বলছে, তোর বাবা এসেছে? আগামীকাল না আসার কথা? বাবা এসেছে, বোধহয় হাত মুখ ধুচ্ছে। আর মা, সায়ান বলছে ছাদে যেতে, আমি কি যাব? তোর বাবা না এসেছে, এখন ছাদে যেতে চাইলেই বকা দিবে। তারপর মা সায়ানকে বলল, সায়ান সোনা, তোমার ফুপির অনেক পড়া আছে, আর তোমার নানাও এখন বাসায়। এখন ছাদে গেলে তোমার ফুপিকে বকা দিবে, বুঝতে পেরেছ? তুমি একাই যাও, ঠিক আছে? ফুপি অন্যদিন যাবে। না, আমি ফুপিকে ছাড়া যাব না বলে গাল ফুলিয়ে সোফায় গিয়ে বসে পড়ল। পিছন থেকে বলল, কিরে, এখানে এত হট্টগোল কিসের? হাত মুখ মুছতে মুছতে বাবা এসে বসলেন সোফায়। ওরে বাবা, এ তো দেখছি আমাদের সায়ান বুড়োটা। কে রে বুড়ো, কি হয়েছে? ফুপি আর আমি ছাদে গিয়ে মানুষ উড়াবো, আর আপু দেয় না, বলে বকা দিবে নাকি তুমি। মানুষ? বাবা, ফানুস ফানুস, সায়ান ফানুসকেই মানুষ বলছে। ও আচ্ছা আচ্ছা, তা এই অবস্থা। কিন্তু বাবু, এখন রাত হয়ে গিয়েছে, অন্ধকারে কিভাবে উড়াবে? আগামীকাল সকাল উড়াবে, ঠিক আছে? ওইটা রাতেই ওড়ায়, পিছনে আগুন লাগিয়ে, নানা কিচ্ছু জানে না বলেই হেসে দিল সায়ান। ও হ্যাঁ, তাই তো, আমিও কি বোঝাচ্ছি ওকে। কিন্তু ফুপি এখন যেতে পারবে না, ফুপির অনেক পড়া আছে। না, আমি যাব না, ফুপিকে নিয়েই যাব, ওখানে সবাই আছে, চলো না ফুপি, অনেক মজা হবে। বাবা একদম নরম মানুষ, সহজে রাগ হয় না, তবে একবার রেগে গেলেই বিপদ। আমরা কখনো বাবার মুখের উপরে কোনো কথার উত্তর দেই না। তাই তো আমি আর মা চুপ করে দাঁড়িয়ে রইলাম। তারপর বাবা বলল, এখন এই সন্ধ্যার সময়টা খুব খারাপ একটা সময়। এই সময় মেয়েরা, ছোট বাচ্চারা বাইরে গেলে তাদের অনেক ক্ষতি হয়। তাই তুমিও বাসায় চলে যাও, নতবা তোমারও ক্ষতি হবে। কথার পেছনেই মা বাবাকে বলল, তোমাকে 1 কাপ চা করে দিব? হ্যাঁ দাও, নামাজটা পড়ে নেই, তারপর খাবো। তাহলে আমি কি বলছিলাম সায়ান? না না, আম্মু আছে, আরো অনেক মানুষ আছে, কিচ্ছু হবে না, তুমি দেখে নিও। বাবা আর সায়ান কথা বলছিল, আর আমি সেখান থেকে আমার রুমে চলে এলাম। মাও রান্নাঘরে চলে গেল। আমি শিওর ছিলাম বাবা কখনোই আমাকে যেতে দিতে রাজিই হবেন না। কিন্তু এখনকার বাচ্চারা বড্ড জেদি টাইপের, তাদের বোঝানো খুব কষ্টসাধ্য ব্যাপার।
তারা যেটা বলে সেটাই তাদের চাই চাই। তাই তো এই পুচকুও বাবাকে কিভাবে যেন রাজি করিয়ে ফেলল। আমি আর মা দৌড়ে দাঁড়িয়ে পুরোই বোকা হয়ে গেলাম। তারপর এই পুচকু আমার কাছে এসে বলল, চলো ফুপি, আমরা এখন ছাদে মানুষ উড়াবো, চলো চলো। কায়া, তাড়াতাড়ি চলে আসবে কিন্তু, ঠিক আছে? জি আচ্ছা বাবা। তারপর বাবা নামাজে গিয়ে দাঁড়ালো, ওদিকে মাও চা বানাচ্ছেন। আমি সায়ানকে বললাম, চলো চলো দেখি তোমার মানুষ উড়ানো। ছাদে গিয়ে দেখি, এ কি অবাক কাণ্ড! এখানে দেখি পুরো বিল্ডিংয়ের মানুষ জড়ো হয়ে আছে। আমার সমবয়সী ছোটবেলার খেলার বান্ধবীরাও এসেছে। আর সবচেয়ে সুন্দর কথা হচ্ছে, আকাশটা তখন কেমন নীলাভ বেগুনি রঙের রূপ ধারণ করেছে। আকাশে ছোট ছোট অনেকগুলো বাদুর বা চামচিকা যাকে বলে আর কি, সেগুলো এলোমেলোভাবে উড়ে বেড়াচ্ছে। হঠাৎ হঠাৎ মাথার উপর দিয়ে দৌড়ে যাচ্ছে। তখনই খেয়াল করলাম ছাদের এক কর্নারে কেউ একজন উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে। মাথার চুলগুলো বাতাসে এলোমেলোভাবে দোল খাচ্ছে। দূর থেকে দেখতে বেশ ভালোই লাগছে। নওরিন, আমার একমাত্র ক্লোজ বান্ধবী, সেও আমার সাথে দাঁড়িয়ে ছেলেটিকে দেখছে। তারপর বলল, ছেলেটি কে? সেই কখন থেকেই তার চেহারাটা দেখার চেষ্টা করছি, কিন্তু উল্টো দিকেই ঘুরে দাঁড়িয়ে আছে। নওরিন বলল কথাটি। তারপর আমি বললাম, চল চুপি চুপি হাঁটতে হাঁটতে গিয়ে দেখে আসি। আরে কি বলছিস, দেখছিস না আয়েশা ভাবি আছে, আরো কত কে, সবাই কি বলবে বলতো? আরে ধুর, কিচ্ছু হবে না, কেউ খেয়ালই করবে না, চল চল। তারপর হাঁটতে হাঁটতে আমরা দুজন তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে একজন আরেকজনের সাথে কানাকানি করছিলাম। আর তখনই তিনি পাশ ফিরে আমাদের দিকে তাকালেন, আর আমরা দুজনেই হাঁ করে তার দিকে তাকিয়ে রইলাম। তাকে দেখে আমি একটু চমকেই গেলাম। আরে এ তো দেখি সেই ঝগড়াটে পাজি ছেলেটা। ওমা, একেবারে ছাদে এসে উঠেছে, কত সাহস! নওরিন তাকে দেখে খুব আশ্চর্য হয়েছে, বলল, ওয়াও, কি হ্যান্ডসাম একটা ছেলে, দেখতেও বেশ সুন্দর। আমি জীবনেও এত হ্যান্ডসাম ছেলে দেখিনি, জানিস? হ্যান্ডসাম না ছাই, আস্ত একটা ঝগড়াটে ছেলে। ওমা, তুই ওনাকে চিনিস নাকি? না। তাহলে কিভাবে বুঝলি যে উনি ঝগড়াটে? আমি জানি, এখন তুইও তর্ক করিস না, ঠিক আছে? এত গুড লুকিং একটা ছেলে ঝগড়াটে তো হতেই পারে না, অসম্ভব। দেখছিস কি সুন্দর সাদা ধবধবে একটা কাবলি স্যুট পরেছে, তাতে ওকে বেশ মানিয়েছে, তাই না? এটা বলার সাথে সাথেই তিনি আমাদের দিকে তাকিয়ে একটু মুচকি হেসে দিলেন, যেন আমাদের কথাগুলো তিনি সবই শুনছেন। তখনই কায়নাত মুখ ভেঙচি দিয়ে নওরিনকে বলল, চল তো এখান থেকে, এসব আজে বাজে ঝগড়াটে ছেলে থেকে দূরে থাকবি, চল। দোস্ত, একটু থাকি না এখানে প্লিজ, চল না, গিয়ে ওর সাথে একটু কথা বলে আসি। না, চল তো এখান থেকে, এখনই চল, তা না হলে কিন্তু আমি আন্টিকে বলে দেব। ওফো, তুই না একদম রসকসবিহীন একটা মানুষ। ওইটাই ভালো। একথা বলে কায়নাত নওরিনের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। ওরা দুইজন সেখান থেকে চলে যাওয়ার সময় ইবনাত ওদের দিকে তাকিয়ে আবারও হেসে দিল। এতে নওরিনের মনে যেন ঈদ লেগে যাওয়ার মতো খুশির উদ্রেক হলো। চারদিকে একটু একটু করে অন্ধকার হচ্ছে, আর তখন দেখলাম ঝগড়াটে ছেলেটা একটি ফানুসে আগুন ধরিয়ে ছেড়ে দিল। সাথে সাথে সবাই হাততালি দিতে শুরু করলো। খুব সুন্দর ধীরে ধীরে ফানুসটা উপরে উঠে গেল। আরেকটা ছিল, সেটা আমাদের দিকে দিয়ে বলছে, এটা কি আপনারা উড়াতে চান? নওরিন লাফ দিয়ে কাছে এগিয়ে গেল, তারপর বলল, দাও না প্লিজ, আমি উড়াবো। আমি নওরিনের কাজ দেখে একেবারে হতবাক। এই ছেলেকে দেখে ও একেবারে নির্লজ্জ হয়ে পড়ল। আমি ওর দিকে চোখ গরম করে তাকালাম, ও যেন আমাকে পাত্তাই দিল না। আর ছেলেটা, সে একেবারে গুড়িসুটি মেরে ওর পাশেই দাঁড়িয়ে আছে। এত মানুষের মাঝে মেয়েটা পুরো বেহায়ার মতো ওই পাজি ছেলেটার পিছনেই পড়ে আছে। আর ছেলেটাও যে কেমন, কোথায় ওকে পাত্তা না দিয়ে চলে যাবে তা না, একেবারে তার গায়ে পড়ে গেল। রাগে আমার গা জ্বলে যাচ্ছে। তখনই খেয়াল করলাম পাশের বিল্ডিংয়ের ছাদে কতগুলো ছেলে উঠেছে। আমরা ছাদে যে পাশে আছি তারাও সেই পাশে এসে দাঁড়িয়ে আছে। উফ, কি জঘন্য তাদের অঙ্গি ভঙ্গি! একে তো সিগারেট টানছে, তার উপর মোবাইলে জোরে গান বাজাচ্ছে। এত সুন্দর পরিবেশটাই একদম নোংরা করে দিল। এইদিকে আমাদের মধ্যে গার্জিয়ান বলতে আয়েশা ভাবেই আছে, কিন্তু ছেলেরা তাকে নিয়েও দুষ্টমি করছে। নিজেদের কাছে কেমন ঘৃণা লাগছে। ভাবি এসে বললেন, এই ছেলেগুলো ভালো না, চলো তাড়াতাড়ি বাসায় চলে যাই।
আর এইদিকে আমাদের ঝগড়াটে হিরো তখন তাদের দিকে এক নজর তাকালো। আমি নীল রঙের জামা পরেছিলাম। ওই ফালতু ছেলেগুলোর মধ্যে একজন আমাকে দেখিয়ে বলছে, ওই তোরা কিন্তু নীল মালটারে ধরবি না, ওইটা শুধু আমার। আহা, কি সুন্দর ফর্সা গায়ের রং, একেবারে দুধে দেওয়া আলতা। ওয়াও, ওয়াহ, সেরম ফাইন একটা চিজ। কথাগুলো স্পষ্ট শুনতে পেলাম আমি। শুনেই আমার গা ঘিন ঘিন করতে লাগলো। কি জঘন্য তার ভাষা। উনিও কথাগুলো শুনে তাদের দিকে তাকালেন। পিছন থেকে ওই ফাজিল ছেলেগুলোর মধ্যে একজন বলছে, আরে এতগুলো মাইয়ার মধ্যে এই হ্যাংলা পোলাটা আবার কে? কোন এলাকার রে? আমাদের গলিতে তো এর জীবনেও দেখি নাই। প্রথম ছেলেটা বলল। তারপর আরেকটা ছেলে বলল, হালায় মনে হয় এলাকায় নতুন আইছে, সাইজ দিতে হইব। ভাই আইছে, অথচ এখন পর্যন্ত একটা সালাম ঠোকে নাই। তাদের মধ্যে অন্য একজন ছেলে বলছে, আরে করো কি, ফানুস ব্যথা পাইব তো, ধীরে ধীরে আগুন লাগাও। আহা, আমরা তার বেদনা আর সহ্য করতে পারতাছি না বলে হো হো করে হেসে দিল। পুরো পরিবেশটাই এই নোংরা ছেলেগুলো একদম নষ্ট করে দিল। আমরা কোনো মতে ফানুসটা উড়িয়ে সেখান থেকে সরে অন্য পাশে চলে আসলাম। বাতাসটাও কেমন যেন ভারী ভারী লাগছে। ভাবলাম ওনাকে ফানুস উড়াতে উড়াতে দেখব। কিসের কি, এই নোংরা ছেলেগুলোর কথা শুনে আমার এখন নীল রঙের উপরে ঘৃণা হচ্ছে। ছি, আর কখন আমি নীল রং পরবই না। আমরা সবাই যখন ছাদের অন্য পাশে এসেছি তখন ওনাকে খেয়াল করলাম না। ভেবেছি হয়তো উনিও আমাদের সাথে ছাদের এ পাশে এসেছে, কিন্তু এখন ওনাকে দেখতে পারছি না। আমি ওনাকে ঝুঁকি দিয়ে দেখছি, কিন্তু না, ওনাকে কোথাও দেখতে পেলাম না। সে কোথায় গেল? মনটাই খারাপ হয়ে গেল। নরেন বলছে, আল্লাহ, আমার জানোটা কই গেল? নামটাও জানা হলো না। সে আমাকে এভাবে একা ফেলে যেতে পারলো? বেহা মেয়েটা এগুলো বলে বলে আমার মাথাটাই ঝালাপালা করে ফেলল। কিন্তু ও যা বলছে ঠিকই বলছে, আসলে নামটাই তো জানা হলো না। যাই হোক, তার একদম উচিত হয়নি আমাদের এভাবে একা ফেলে যাওয়া। আমরা আর সময় নষ্ট না করে নিচে নেমে এলাম। নওরিনের বাসায় একটা বিল্ডিং পর ও চলে যাবে, আর তখন কোথা থেকে যেন উনি আসলেন। ওনাকে দেখেই আমার মনে হচ্ছিল খুশিতে আমি আত্মহারা হয়ে যাই, কিন্তু নিজেকে অনেক কষ্ট করে সংযত রাখলাম। উনি বলছেন, আপনি একা যেতে পারবেন? এটা শুনেই নওরিন মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। আমি নওরিনকে ধরলাম, আর ও আমার কানে কানে বলছে, দোস্ত, কাম সেরেছে। এই ছেলে মনে হয় আমার প্রেমে পড়েছে, দেখলি? আমার বাসা চেনার জন্য বলছে বাড়িতে একা একা যেতে পারবো নাকি। আল্লাহ, আমার দোয়া হয়তো কবুল করছেন উনি, আমাকে সুন্দর একটা বর দিয়েছে। আমি ওকে ফিসফিস করে বলছি, তুই আল্লাহর কাছে খালি বরই চাইতিস, আর কিছু না? না রে দোস্ত, খালি দুরূদ শরীফ পড়ে পড়ে বলতাম আমি দেখতে কালো, তাই আল্লাহ যেন আমাকে একটা সুন্দর ধলা বর দেয়। দিয়ে দিল। কি যে ভালো লাগছে তোকে বলে বোঝাতে পারবো না। এই জন্যই বলি, তুই খালি পরীক্ষায় ফেল করিস কেন? তার রহস্য হলো এই, আল্লাহর কাছে শুধু বরই প্রার্থনা করিস, আর পড়াশোনা গোল্লায় যাক, তাই না? হ্যাঁ রে দোস্ত, জামাই ছাড়া আর কিছু আছে নাকি দুনিয়ায় বলতো? উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখে হাত দিয়ে বসকে মুসকে হাসছেন। ছেলেটাও একটা বেয়াদব, কিভাবে যেন সব কথা শুনে ফেলে। আমি নওরিনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম, কারণ ওর কথা শুনে আমার মেজাজটাই খারাপ হয়ে যাচ্ছে। এরকম ছ্যাঁচড়ার মতো কেউ করে? তার উপর নওরিন আবার বলল, না না, কি বলছেন? আমি একা একজন অসহায় নারী, কিভাবে একা একা রাতে বাড়ি ফিরব? পথে যদি ওই বাজে ছেলেগুলো আমাকে আবার আটকে ফেলে? প্লিজ আমাকে একটু বাড়ি পৌঁছে দিন না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, চলুন। অদ্ভুত, উনি আমাকে একা ফেলে চলে গেলেন। আমাকে একটুও বলল না যে আপনাকেও সিঁড়ি পর্যন্ত পৌঁছে দিব? আমি কি মানুষটা এতটাই খারাপ? আমার সাথে শুধু শুধু ঝগড়া করে, আর নওরিনের সাথে কি সুন্দর করে কথা বলে, আবার ওর বাড়ি পর্যন্তও পৌঁছে দিচ্ছে। আমাকে সিঁড়িতে এভাবে একা রেখে ওরা চলে যেতে পারলো? আমি ধীরে ধীরে বাসার দরজায় নক করলাম। মা দরজা খুলে বলল, কিরে, ফানুস উড়ানো শেষ হয়েছে? আমি কোনো কথা বললাম না, হনহনিয়ে রুমে চলে গেলাম। বাবা টিভি দেখছেন। নিজের রুমের দরজা লাগিয়ে আয়নার সামনে দাঁড়ালাম। নিজেকে কতক্ষণ আয়নার সামনে বসে বসে দেখলাম, না কিছুই বুঝছি না। আমি বোধহয় দেখতে খারাপ, তা না হলে আমার সাথে কি এমন করতো? মনটা খারাপ হয়ে গেল। রুমের লাইটটা বন্ধ করে শুয়ে রইলাম। তার নামটাও আমার জানা হলো না।
দেখলাম জানালা দিয়ে ঘরে চাঁদের আলো এসে পড়েছে, সঙ্গে ঠান্ডা হিমেল বাতাস। ঠান্ডা বাতাসটা যেন আমার শরীরকে ছুঁয়ে গেল। এখন একটু একটু শীত পড়তেও শুরু হয়েছে। তাই তো ভাবলাম হয়তো আমার শীত করছে। রুমটা হঠাৎ করেই কেমন বরফ ঠান্ডায় পরিণত হচ্ছে। আমি উঠে জানালার ছিটকানি লাগাতেই যাব, আর তখন আমার নাকে আবারও সেই মনোমুগ্ধকর সুন্দর গন্ধটা এসে লাগলো। এমন একটা মন মাতানো গন্ধ, যেই সুগন্ধে আমি একেবারে পাগল হয়ে যাই। তাই তো জানালার পর্দা ধরে আশেপাশে তাকিয়ে দেখলাম সে আছে কিনা, কারণ এই গন্ধটা তার শরীরের গন্ধ। আশেপাশে চোখ বুলিয়ে নিলাম, না, তাকে দেখার অযথা বিফল চেষ্টা চালাচ্ছি। কতক্ষণ খোঁজাখুঁজি করে না পেয়ে নিরাশ হয়ে জানালা আটকে দিলাম। কখন যে রাত 11টা বেজে গেল বলতেই পারবো না। মা রাতের খাবারের জন্য ডাক দিল আমাকে, কিন্তু আমার একদম খিদে নেই। তাও টেবিলে গিয়ে বসলাম। বাবা খেয়ে হয়তো শুয়ে পড়েছে। মা বলল, কিরে, কিছু কি হয়েছে তোর? সেই কখন থেকে দেখছি কেমন মনমরা হয়ে বসে আছিস। ছাদে তোকে কেউ কিছু বলেছে? না মা, কিছু হয়নি, এমনিই ভালো লাগছে না, মাথাটা খুব ধরেছে। মাকে কিভাবে বলবো ওই লোকটা আমার মন ভেঙে টুকরো টুকরো করে নরেনকে নিয়ে চলে গিয়েছে? মাথা তো ব্যথা করবেই। যেভাবে হুমড়ি খেয়ে গল্পের বই পড়িস, সেভাবে যদি পড়ার বই পড়তিস তাহলে অনেক ভালো রেজাল্ট করতি। মা, আমি বুঝি পড়াশোনা করি না? না, সারাদিন দেখি হাতের মধ্যেই গল্পের বই। ক্লাসের বই তুই কোন সময় পড়িস বলতো আমাকে? কিছু না বলেই খাবার থেকে উঠে যাচ্ছিলাম আমি, আর মা বলল, কিরে উঠে যাচ্ছিস, ভাত খাবি না? না মা, খিদে নেই বলেই রুমে চলে আসলাম। আমার কি হলো জানি না, কিছুই ভালো লাগছে না। এত কিছুর মধ্যে ভুলেই গেলাম যে গতকাল রাতে আমি এই রুমেই একটা বড় সাপ দেখেছিলাম, আর বিকেলে অদৃশ্য কেউ আমার নাম ধরে ডেকেছিল। কিন্তু ওনাকে দেখে আমি এগুলো সব ভুলে গেলাম। কি মোহ আছে তার মধ্যে আমি জানি না। সব কিছু এক নিমেষেই অন্যরকম লাগছে। ঘটে যাওয়া সব ঘটনা চিন্তা করছিলাম, কিন্তু কোনো কিছুই মেলাতে পারছিলাম না। একটু ভয়ও করছে। বারবার শুধু ফ্যানটা দেখছিলাম। আজ মা আর আমার সাথে ঘুমোয়নি, আমি একাই শুয়েছি, আর শুয়ে শুয়ে আল্লাহ আল্লাহ করছি। ভয়ে চোখ বন্ধ করে রেখেছি। চোখ বন্ধ করতেই তার চেহারাটা একদম চোখের সামনে ভেসে উঠল। কি মায়াবী তার চেহারা, কি মায়াবী তার চাহনি। মনের অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আবুল তাবুল চিন্তা করতে করতেই কখন যেন ঘুমিয়ে পড়েছি জানি না আমি। ঘুমের মধ্যেই টের পেলাম সেই ভীভৎস কণ্ঠটি আমার নাম ধরে ডাকল, কায়নাত বলে। চোখের রাজ্যের ঘুম থাকার কারণে চোখ মেলতে পারছিলাম না, তবে আমি দিব্যি শুনতে পারলাম সেই ভয়ঙ্কর কণ্ঠটি। আবারও সেই পা টেনে টেনে হাঁটার শব্দ। শব্দটা যেন আমার পুরো রুমে বিচরণ করছে। আমি চোখ মেলার বিফল চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। মনে হলো চোখ দুটো কেউ আটকে রেখেছে। হাঁটার শব্দটা একসময় আমার বিছানার কাছে এসে থামল। হঠাৎ তখনই আমি অনুভব করলাম শ্বাস নিতে পারছি না আমি। বুকে অনেক চাপ অনুভব করলাম। মনে হচ্ছে একটা ভারী পাথর আমার বুকের ওপর কেউ রেখে দিয়েছে। হাত পা নড়াচড়া করাও খুব কষ্টকর হয়ে যাচ্ছে। চেষ্টা চালাচ্ছি, কিন্তু একটু নড়াতে পারছি না। চোখ মেলেও তাকাতে পারছি না। আমি বুঝতে পারছি না এটা কি স্বপ্ন দেখছি নাকি এগুলো আমার সাথে সত্যি সত্যিই ঘটছে। কিছুক্ষণ এইভাবে কাটানোর পরে বুঝতে পারলাম আমার পায়ে কেউ স্পর্শ করেছে। মনে হচ্ছে লোমশ কিছু একটা আমার পায়ে ধীরে ধীরে হাত বুলিয়ে দিচ্ছে। আমার বুকটা ভয়ে ধরফর করে উঠল। স্পর্শটা যেন ধীরে ধীরে আমার পা থেকে শরীরের উপরে উঠে যাচ্ছে। মনে হচ্ছে আমি জেগে আছি, সব বুঝতে পারছি, কিন্তু শুধু চোখ মেলেই তাকানোর মতো শক্তি আমার নেই। ভয়ে ওই অবস্থায় আমার গলা শুকিয়ে গিয়েছে। মনে মনে ধরেই নিলাম আজ বোধহয় আমি মরেই যাব, কেউ আমাকে বাঁচাতে আসবে না। তখনই আমার গলাটা কেউ শক্ত করে চেপে ধরল। আমার দম বন্ধ হয়ে যায় অবস্থা। অনেক কষ্টে চোখটা মেলে দেখি আমার বুকের উপর একটা কালো লোমশ কিছু একটা বসে আছে, যেটার চোখগুলো লাল এবং সেগুলো জ্বলছে। আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। এইসব ঘটনা আমি সব ভূতের গল্পের বইয়েই পড়েছি। বাস্তবে কি এগুলো সত্যি ঘটে? যদি ঘটেই থাকে তাহলে আমার সাথেই কেন ঘটল? নাকি বেশি বেশি গল্পের বই পড়ি তাই এগুলো আমার মস্তিষ্কে খেলা করছে?
সেই মুহূর্তে আমার শরীরে যেন কোনো বোধ শক্তি নেই। শুনতে পেলাম পাশ থেকে কেউ একজন বলে উঠল, আয় কায়া আয়। তাকিয়ে দেখলাম কেউ একজন আমার সামনে দাঁড়িয়ে আছে। ব্রেন তখনও কাজ করছে না, বাস্তব না স্বপ্ন এর মধ্যে আটকে পড়ে আছি। আবারও ডাকলো, কায়া আয় কায়া। কি ব্যাপার, এইভাবে তাকিয়ে আছিস কেন? আমি চোখ বড় বড় করে দৃষ্টিশক্তি প্রখর করে তাকিয়ে বুঝতে পারলাম এটা আর কেউ নয়, আমার ভাইয়া। কিন্তু ভাইয়া এখানে কেন? কিরে, স্বপ্ন দেখছিস? এমন করছিস কেন? আমি উঠে বসলাম, তারপর বললাম, হ্যাঁ ভাইয়া, একটা খারাপ স্বপ্ন দেখেছি। কিন্তু ভাইয়া, তুমি রুমে এলে কি করে? দরজা না লক করা ছিল? না, দরজা তো খোলাই ছিল। আমি পড়ছিলাম, পড়তে পড়তে পানির খুব পিপাসা পেল। টেবিলের পানি শেষ হয়ে যাওয়ার কারণে ডাইনিংয়ে এসে পানির বোতল হাতে নিলাম। তখনই শুনি কেমন একটা শব্দ হচ্ছে। খেয়াল করে শুনি তোর রুম থেকে একটা শব্দ আসছে। তোর রুমের দরজা ধরতেই দেখি খুলে গেল। কিরে, খুব বেশি ভয় পেয়েছিস বুঝি? আমি কিছুই বললাম না। তুই মুখ দিয়ে খুব অদ্ভুত শব্দ করছিলি। এই ঠান্ডা আবহাওয়ায় দেখি তুই একেবারে ঘেমে গিয়েছিস। তোর কপাল বেয়ে বেয়েও তো ঘাম পড়ছে। বোধহয় একটু বেশি ভয় পেয়েছিস। হ্যাঁ, আচ্ছা এক কাজ কর, একটু পানি খেয়ে নে, আর পারলে হাত মুখটা ধুয়ে আয়, দেখবি ভালো লাগবে। তারপর রিল্যাক্স হয়ে শুয়ে পড়, সব ঠিক হয়ে যাবে। আর পারলে হাত মুখটা ধুয়ে বের হয়ে আয়, দেখবি ভালো লাগবে। রিল্যাক্স হয়ে তারপর শুয়ে পড়, ঠিক হয়ে যাবে। আর কোনো দরকার হলে কিন্তু আমাকে ডাক দিস, ঠিক আছে? বেশি ভয় পেলে রুমের আলো জ্বালিয়ে ঘুমিয়ে পড়। তারপর আমি হ্যাঁ সূচক মাথা নেড়ে পানির বোতলটা নিলাম। তারপর ভাইয়া চলে গেল। গলাটা ভীষণ শুকিয়ে গিয়েছে। বেশ কয়েক ডোক পানি গিলে খেলাম। খেতে খেতে চোখ গেল দরজার দিকে। আবার ঠিকই মনে আছে, আমি অবশ্যই গেট লক করে ঘুমিয়েছি। তাহলে ভাইয়া আমার রুমে আসলো কি করে? আমি কি তাহলে দরজা লক করতে ভুলে গিয়েছি? না, আমার এখনও ঠিক মনে আছে ঘুমোতে যাওয়ার আগে ভালোভাবেই দরজা লক করেছি। তাহলে কে খুলে দিল? খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, কিছুক্ষণ আগে আমার সাথে এগুলো কি হলো, কেন হলো? আমি কি পাগল হয়ে যাচ্ছি? আর ওই কালো ছায়াটা কি ছিল? জিন? না, এটা কি করে সম্ভব? এগুলো তো শুধু বইয়েই সীমাবদ্ধ থাকে। আমি জানি বাস্তবে এগুলো কোনো অস্তিত্ব নেই। এগুলো শুধুই আমার কল্পনা। হ্যাঁ, ঠিক তাই। মা ঠিকই বলে, ভূতের বই পড়ে পড়ে আমার মাথাটাই খারাপ হয়ে গিয়েছে। আজ থেকে আর কোনো ভৌতিক গল্প পড়বই না। আর এসব ফালতু ফালতু চিন্তাগুলো মাথায় একেবারে আসবে না আমার, সব ঝেড়ে ফেলবো। কিন্তু তারপরেও কতগুলো প্রশ্ন মাথায় খেলে যাচ্ছে। গতকাল থেকে আমার সাথে যা যা হচ্ছে তা মোটেও স্বাভাবিক কোনো ঘটনা নয়। আমার রুমটাতেও এখন সব সময় কেমন যেন একটা ঘুমট ঘুমট ভাব বিরাজ করে। মনে হচ্ছে হাজারো চোখ অপলক দৃষ্টিতে আমার দিকেই তাকিয়ে থাকে। তারপর বারবার আমার নাম ধরে ডাকা। উফ, আমি সত্যিই পাগল হয়ে যাব। তাই তো দৌড়ে রুমের আলো জ্বেলে দিলাম। এভাবে অন্ধকারে থাকা আমার পক্ষে একদম সম্ভব নয়। আয়নার সামনে এসে দাঁড়াতেই চমকে গেলাম আমি। আমার গলায় কেমন আঙুলের ছাপ পড়েছে, সেগুলো লাল হয়ে আছে। তাহলে সত্যিই কিছু একটা আমার গলা চেপে ধরেছিল। কেউ কি আমাকে মারতে চায়? কিন্তু কে? কায়নাতকে তাহলে কে মারতে চায়? এই প্রশ্নের উত্তর জানতে অবশ্যই আপনাকে দ্বিতীয় এপিসোড শুনতে হবে। দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করুন, খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি। আর এই গল্পে যদি আমাদের 10,000 লাইক পূরণ না হয় ততক্ষণ পর্যন্ত আমরা গল্পটা আপলোড দেব না। তো আপনাদের টাস্ক আপনারা পূরণ করুন, আমাদের কথা আমরা রাখবো। 10,000 লাইক কমপ্লিট করে দিন। যেই দিন 10,000 লাইক কমপ্লিট হয়ে যাবে সেই দিনই দ্বিতীয় পর্বটা আপলোড করে দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।